ওকে, চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে একটু সর্দি সর্দি ভাব। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল মনে করাই দিই তোমাদের, হচ্ছে এই ওয়েব অ্যাপে ক্লাস তো হচ্ছেই, পাশাপাশি নতুন ওয়েব অ্যাপ যেটা userweb.utkarsh.org, সেখানেও কিন্তু হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে। তো ওইখানে হচ্ছে কমেন্টসে ছবি টবিও দিতে পারবা। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের হচ্ছে টপিক অনেক, কারণ এই যে মনে আছে গত ক্লাসে হচ্ছে কিছু জিনিস আমরা হচ্ছে দেখায় সেরে উঠতে পারি নাই, শেষ হয় নাই, তো ওই জিনিসগুলো তো দেখাইতে হবে। প্লাস আজকেও নতুন নতুন কিছু টপিক আছে। তো চলো আমরা শুরু করি, শুরু করে যতদূর আমরা যাইতে পারি। আর অলরেডি অনেকে জয়েন করে ফেলছো, গ্রেট। আজকে আমরা পয়েন্টস পয়েন্টস কাউন্ট করব, কে কিরকম বুঝতেছো, কিরকম পয়েন্টস পাচ্ছো জিনিসগুলা। আজকে আমাদের হচ্ছে লেকচার P71, তো এই জন্য 71 আজকে বাংলায় লেখা। আচ্ছা, তো প্রথমে এই যে আমরা সিমেট্রির আগ পর্যন্ত এসে থামছিলাম। সিমেট্রি, তো সিমেট্রি দিয়ে এটা সলভ করতে হয়। তো এই ধরনের সার্কিট যেগুলো হচ্ছে একটু সলভ করা ডিফিকাল্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যেখানে ঠিক সিরিজ প্যারালাল বোঝা যায় না। তোমাদের আগের ক্লাস নিশ্চয়ই মনে আছে, সিরিজ প্যারালাল দিয়ে আমরা হচ্ছে সুন্দর করে বিভিন্ন রকম সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ বের করতে পারতাম। তো এইটার বেলায় কি করব? এখানে জিনিসটা কি, এখানে সবগুলা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর। আমি এখানে লিখে দিলাম সবগুলা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর। কিন্তু এটা নর্মাল নিয়মে বা নর্মাল হচ্ছে সিরিজ প্যারালাল দিয়ে আমি সলভ করতে পারতেছি না। কেন? বিকজ এখানে হচ্ছে কিছু কিছু রেজিস্ট্যান্স আছে যারা সিরিজ বা প্যারালাল কোনো কানেকশনের মধ্যেই পড়ে না। তো ওই রেজিস্ট্যান্স গুলার কারণে এরকম অবস্থা হয়েছে। ওই রেজিস্ট্যান্স গুলার কারণে এরকম অবস্থা হয়েছে। সেটা কোথায় বা কোন জায়গায় আছে? যেমন ধরো এইখানে এই তিনটা রেজিস্ট্যান্স, এটা কি সিরিজ নাকি প্যারালাল? এরা সিরিজও না প্যারালালও না, এটা হচ্ছে ডেল্টা কানেকশন। এটা কেমন কানেকশন? ডেল্টা কানেকশন, তাই না? তাহলে এইরকম কেসে আমরা হচ্ছে যদি পুরো জিনিসটা সিমেট্রিক থাকে, তাইলে ইজিলি একটা সলিউশন করতে পারি। সিমেট্রিক মানে কি? তার মানে মাঝখানে যদি আমি একটা দাগ দিয়ে কাটি, এই পাশে যা এই পাশে হুবহু তাই। সো এই পাশে যা এই পাশে যদি হুবহু তাই হয়, তাইলে এটাকে আমরা সিমেট্রিক বলতেছি। যেমন ধরো এইখানে আর আছে, আর না দিয়ে আমি যদি 2R দিয়ে দিতাম, তাইলে এখন কিন্তু আর জিনিসটা সিমেট্রিক না। কারণ এখানে 2R, এখানে আর, তাহলে মাঝখান দিয়ে কাটলে একটা আরেকটার মিরর ইমেজ হবে না। বাট আমি যদি এইখানেও 2R দিয়ে দেই, যে এখানেও 2R দিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু আবার জিনিসটা সিমেট্রিক। তাহলে এবার আমরা সিমেট্রি লাইনটা খুঁজে বের করি। কোন লাইনের সাপেক্ষে সে সিমেট্রিক? এই যে এই দাগটা যে আমি মাঝখানে দিলাম, এই দাগের দুই পাশে জিনিসটা হুবহু একরকম, এই পাশ এই পাশ। তাহলে এই দাগের দুই পাশে সে কিরকম? হুবহু একরকম। এখন এই দাগটা দেওয়ার উদ্দেশ্য কি? দাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সার্কিটটাকে সিম্পলিফাই করে নিয়ে আসা। কিভাবে সিম্পলিফাই করব? এই দাগ যেই জায়গায় সার্কিটকে কাটছে, ওই জায়গাগুলা বা ওই পয়েন্টগুলাকে আমরা একত্রে একটা পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করব। এটা তোমাদের কাছে একটু আশ্চর্য লাগতে পারে বা অবাক লাগতে পারে যে এটা কেন করব, বাট এগুলা পরে আস্তে আস্তে এক্সপ্লেনেশন পাবা। আমরা তো হুইস্টন ব্রিজে যাই নাই এখনো, বা আরো অ্যাডভান্স থিওরি গুলো এখনো পড়ি নাই, বাট জাস্ট তুল্য রোধ করতেছি। তাহলে দেখো, আমরা যদি এই বরাবর এটা টানি, তাহলে হচ্ছে এখান থেকে তিনটা পয়েন্টে সার্কিটকে সে কাট করে। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা সেম সেম পয়েন্ট হিসাবে ডিক্লেয়ার করতে পারবো, বা এদেরকে শর্ট করে দিতে পারবো। মানে এই পয়েন্টটাকে টেনে এখানে নিয়ে আসবো, এই পয়েন্টটাকে টেনে এখানে নিয়ে আসবো। এখন আমার তো রেজিস্ট্যান্স কাটা পড়ছে, তাই না? তো রেজিস্ট্যান্স কাটা পড়লে কি হয়? এই যে রেজিস্ট্যান্সটা কাটা পড়ছে, তাহলে আমরা অর্ধেক অর্ধেক নিব। এই পাশে হচ্ছে আমরা R/2 চিন্তা করব, এই পাশে হচ্ছে আমরা R/2 চিন্তা করব, যেহেতু এটা আর ছিল। আর যদি 2R হইতো তাহলে দুই পাশে কি আর আর চিন্তা করতাম। একইভাবে এইখানে আর ছিল, মাঝখান দিয়ে কাটছি, তাহলে R/2 চিন্তা করো, R/2 চিন্তা করো। তাইলে এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে তুমি এক পয়েন্ট হিসাবে চিন্তা করো। তার মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম। তাইলে এই পাশে দেখো ছবিটাকে আমি কিভাবে আঁকতে পারি, এটারই আমি এখন একটা পরিবর্তিত রূপ আঁকবো, পরিবর্তিত ছবি আঁকবো। সেই পরিবর্তিত ছবিটা কেমন? দেখো, ওই তিনটা পয়েন্টকে একত্র করে আঁকলে আমার এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কোনো পরিবর্তন হয় না। তাহলে এইখানে হচ্ছে আমার এরকম একটা থাকতেছে,
এখানে এরকম একটা থাকতেছে। হ্যাঁ, এখানে কি ছিল? আর এখানে কি ছিল? আর ও এটা 2r ছিল। আর এখানে কি ছিল? এখানে একটা আর ছিল। এখানে কি ছিল? একটা আর ছিল। এই পাশেও এই অংশটা সেম। এই যে আমার এ আর বি, এ আর বি বিন্দু সেম। এইটা 2r, এইটা আর, এইটা আর, এইটা আর, এইটা আর। বাদ পড়ছে কোনগুলা? এই যে এই কাটা যাওয়া অংশগুলা। এই যে এখানে r/2 আছে, এই পয়েন্টটা আমি বলছি এই পয়েন্টে টেনে নিয়ে আসো। তাইলে r/2 এইখান থেকে শুরু করে কোথায় গেছে? মাঝ পর্যন্ত। তাইলে এই যে এইখান থেকে আমরা এই যে r/2 কে মাঝ পর্যন্ত টানবো। আর এখানে তো একটা আর আগে থেকেই ছিল। তাহলে এই যে একটা r/2 মাঝের পর্যন্ত দিলাম। এই যে r/2। একইভাবে ওই পাশ থেকে একটা r/2 কোথায় গেছে? মাঝে। তাহলে এই যে একটা r/2 আমরা মাঝে দিয়ে দিলাম। এরকম হইল। একইভাবে এইখানে একটা r/2 এই যে মাঝে চলে গেল। একইভাবে এইখানে একটা r/2 মাঝে চলে গেল। এই যে এখন যেই সার্কিটটা হইছে বাটারফ্লাই এর মতো, এই সার্কিটটা আবার সলভেবল। এটা সলভ করা যায়। এটা সলভ করলে কেমন হয় একটু দেখো। তাকায় দেখো এখানে সিরিজ প্যারালাল পাও কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পাচ্ছি। এই r/2 এর সাথে আর প্যারালাল, এই r/2 এর সাথে এই আর প্যারালাল, তাই না? একইভাবে এই r/2 এর সাথে আর প্যারালাল, এই আর এর সাথে এই r/2 প্যারালাল। আচ্ছা, আর এবং r/2 প্যারালাল করলে কত হয়? আর প্যারালাল r/2 ইকুয়ালস 1/r প্লাস, মানে এই r/2 কে উল্টে লিখে হবে 2/r। কি করতে হবে? হোল ইনভার্স। তাহলে করলে কত হয়? আমি একটু দেখে বলতেছি, ক্যালকুলেটরটা কই? সরি, সরি। ভিতরে আছে? r/3 আসছে না? তাহলে এখানে হচ্ছে r/3। ঠিক আছে, r/3। তাহলে এইটাকেই আমরা এখন নতুন করে আবার আঁকবো। এই যে এই পুরাটা, এই পুরাটাকে আমরা আঁকলাম নতুন করে। কিন্তু সেখানে এই যে এই r/2 গুলাকে মুছে দিব, কারণ সেটা তার কাছাকাছি যেই আর, সেই আর এর সাথে হচ্ছে প্যারালাল হয়ে গেছে। তাহলে ছবিটা দেখতে হবে এইরকম। এই যে r/2 গুলাকে আগে একবার মুছে দেই। এই যে, তাহলে সেই ভ্যালুগুলা কত হবে? r/3, 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 এরকম। এবার বাকিটুকুও এখন আমরা সলভ করতে পারবো। কেন পারবো? দেখো, এখানে 2r আর r/3 এটা সিরিজ না? এই যে দেখো 2r এবং r/3 সিরিজ, 2r এবং r/3 সিরিজ, টু এই যে r এবং r/3 সিরিজ, r এবং r/3 সিরিজ। তাহলে এখান থেকে এই পর্যন্ত 2r এর সাথে r/3 যোগ করি, করে আমরা একটা নতুন সার্কিট বানাই, দেখি কেমন হয়। এইখানে আর ছিল, এখানে আরেকটা আর, এর উপরে হচ্ছে 2r এবং r/3 যোগ হবে, 2r এবং r/3 যোগ হবে। নিচে হচ্ছে r এবং r/3 যোগ হবে, r এবং r/3 যোগ হবে। তাহলে এখানে 7/3r, 7/3r, 7/3r। আর নিচে হচ্ছে r প্লাস r/3, 4/3। তাহলে এখানে হচ্ছে 4/3r, 4/3r। এরপরে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, দেখো 7/3r আর 4/3r প্যারালাল, এখানেও তাই।
তাহলে এখানে একটা পাবো, এখানে একটা পাবো। তাহলে 7/3 আর এবং 4/3 আর এদেরকে প্যারালাল করি। 3/7 1 আর এখানে হচ্ছে 3/4, 28/61 হয়। আর এই যে, তো এই দুইটা তো সিরিজ, তাহলে ফাইনালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করো। এইটা 56/61 আর 56/61 আর, তাহলে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে আমি একটু রিক্যাপ করি, সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি রিক্যাপ করতেছি, সবাই খেয়াল করো। তো এইখানে আমরা প্রথমে এই সার্কিটটাই ছিলাম। কি সমস্যা ছিল? ডেল্টা সার্কিট। এটা সিরিজ বা প্যারালাল দিয়ে সমাধান করা যায় না। কিন্তু আমরা দেখলাম এই দাগের রেসপেক্টে এই পাশে যা এই পাশে তা সিমেট্রিক, তাই মাঝখানে দাগ দিলাম। দাগের মধ্যে রেজিস্ট্যান্স পড়ছে, তাই রেজিস্ট্যান্সটাকে সমান ভাগে 2 ভাগে ভাগ করে দিলাম। এইবার এই পয়েন্টটাকে এখানে টেনে নিয়ে এসে নতুন করে ছবি আঁকলাম। মিলায় দেখো, পাশ বাই পাশ। এই ছবির মধ্যে দেখলাম r/2 আর প্যারালাল, তাকে r/3 বানাইছি। r/2 আর প্যারালাল, r/3 বানাইছি। আর এখানে হচ্ছে r/2 আর প্যারালাল, r/2 আর প্যারালাল, তাহলে এই যে এখানেও r/3 r/3 আসছে। এরপরে দেখছি এই ছবিতে 2r এবং r/3 সিরিজ, 2r এবং r/3 সিরিজ, তাকে 7/3 আর 7/3 আর বানাইছি। আর এবং r/3 সিরিজ, আর এবং r/3 সিরিজ, তাহলে 4/3 আর 4/3 আর বানাইছি। মাঝে দুইটা আর ছিল। এই তিনটা প্যারালাল, এই তিনটা প্যারালাল, এই তিনটা প্যারালাল করে এইটা হয়, এই তিনটা প্যারালাল করে এইটা হয়। তাহলে এই দুইটা সিরিজ করে এইটা হয়। তাহলে 56/61 আর, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এটা কেবল হচ্ছে সিমেট্রি মেথড। এটা কেমন? সিমেট্রি মেথড। আচ্ছা, সিমেট্রি মেথড আমরা দেখলাম। এরপরে একটু দেখে নেই বিরতি কখন দিব। আচ্ছা, বিরতির আগে আমরা কিউব সার্কিট একটা করতে পারবো, অসুবিধা নেই। চলো আমরা একটু কিউব সার্কিটে যাই। সবাই হচ্ছে ফিডব্যাক দিও বুঝতে পারছো কিনা বা ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই ফিডব্যাক দিও কিন্তু ক্লিয়ার কিনা পুরো জিনিসটা। নেক্সট, এই যে কিউব সার্কিট। তো কিউব সার্কিট মানে কি? মানে হচ্ছে এই যে এরকম রেজিস্ট্যান্সের তৈরি একটা কিউব, এটার প্রত্যেকটা বাহু একটা করে রোধ। তো এই জিনিসটা বাস্তবে দেখতে কেমন? বাস্তবে হচ্ছে এটা দেখতে এরকম। আমার কাছে আছে এটা বানানো, আমি এটা বের করে দিচ্ছি। এই যে আমার হাতে এই কিউবটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এই যে এই কিউবটাকে আমি যেভাবে ঘুরাইতে পারি 2 কর্নারে ধরে, তো এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্সের তৈরি কিউব। এর প্রত্যেকটা বাহু একটা করে রেজিস্ট্যান্স। এইখানে আমরা যেই রেজিস্ট্যান্স গুলো ইউজ করছি এদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে 220। তো প্রত্যেকের ভ্যালু সমান সমান 220। তো সেটাই আমরা হচ্ছে ছবিতে আর হিসাবে দেখাইছি, যে এখানে প্রত্যেকটার বাহুর রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে আমাদের কিউব। তো এখন আমরা এই কিউবের কর্নার গুলার ধরো নাম দিব। হ্যাঁ, এই যে এ, এ, বি, এটা সি, ডি, করেসপন্ডিংলি ই, এফ, জি, এইচ। এই 8টা কর্নার বা 8টা শীর্ষবিন্দু এই কিউবটার। তো এখন আমরা ধরো এক কোণা থেকে আরেক কোণার মধ্যে রেজিস্ট্যান্স বের করতে চাই, এ থেকে জি এর মধ্যে। তার মানে এ তে একটা তার লাগাইলাম, জি তে একটা তার লাগাইলাম। এটা যদি এখন মেশিনে ধরি, তাহলে এর 2 কর্নারের রেজিস্ট্যান্স আমরা কত পাবো? সরি, এইটা আমরা বের করতে চাই। তাহলে আমরা কি লিখবো? এ জি, আর এ জি, তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড জি। এইটা বাস্তবে দেখতে কেমন এটা একটু সবাই খেয়াল করো। এটা বাস্তবে দেখতে কেমন?
এই যে আমার হাতে যে কিউবটা আছে, এ কোনটা? এ হচ্ছে এই যে নিচের কর্নারটাই, যে আমি যেটাকে আঙ্গুল দিয়ে ধরে রাখছি এই কর্নারটা। তাহলে আমার জি কোনটা? জি হচ্ছে ঠিক অপোজিট কর্নারটা, এই যে এইটা। তাহলে এই দুই কর্নারে এটাকে ধরে আমি এটাকে কি করতে পারি? এই যে ঘুরাইতে পারি এরকম করে, তাই না? তাহলে এই যে এই দুই কর্নার, এই দুই কর্নারের মধ্যে যে কর্ণ, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ওর বডি ডায়াগোনাল। এটাকে বলে ওর বডি ডায়াগোনাল। এই যে এই দুই কর্নারের মধ্যে ধরে আমি যখন ঘুরাচ্ছি, তাহলে এই দুই কর্ণের মধ্যে ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তার মানে এইখান থেকে সবচেয়ে দূরবর্তী কর্নার কিন্তু এইটাই। এইখান থেকে এটা সবচেয়ে কাছের কর্নার, এইটা কাছের কর্নার, এইটা কাছের কর্নার। এগুলোর চেয়ে একটু দূরবর্তী কর্নার এইটা, সবচেয়ে দূরবর্তী কর্নার হচ্ছে এইটা। তাহলে দুইটা সবচেয়ে দূরবর্তী কর্নারের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হচ্ছে। তো আমরা থিওরিটিক্যালি বের করে চলো দেখি। পুষ্প, ক্যালকুলেশন যেটা, সেটা দেখো যে ওই আগেরটার যে ক্যালকুলেশনের কথা বলছো, এইটা তো তো হচ্ছে সিম্পলি এই r/2 আর আর কি করছি আমরা? ইনভার্স করে যোগ করে ইনভার্স করে দিছি, তাই না? প্যারালাল করা মানে কি? 1/r প্লাস 2/r হোল ইনভার্স ইকুয়ালস হচ্ছে r/3। আর বাকিগুলাতে তো খালি যোগ করা লাগছে। 2r এর সাথে r/3 যোগ করলে কত হয়? 7r/3, তাই না? সিরিজে হলে যোগ করা যায়। আর অনেকে জানতে চাইছো যে এটার সাথে এটা সিরিজ হইলো কেমনে? কারণ এটার ভিতর দিয়ে যেই কারেন্টটা যাবে সেটা এটার ভিতর দিয়ে না গিয়ে তো উপায় নাই। এই রাস্তায় যেই কারেন্ট আসছে সেটা তো এটার ভিতর দিয়ে না গিয়ে উপায় নাই। এই দুইটার একই কারেন্ট, এই দুইটা সিরিজ। এই দুইটার সাথে এটা আবার প্যারালাল। আবার এখান থেকে এটা সিরিজ, বা এখান থেকে এটা, এই যে এই দুইটা সিরিজ, এটার সাথে আবার এটা প্যারালাল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তীর্থ বলছো যে ভাইয়া নিউ ওয়েব অ্যাপে কোনো ক্লাস তো দেখাচ্ছে না, তাই নাকি? কই, আমি তো দেখতে পাচ্ছি। ওই যে জুবাইর ওখানে কমেন্টও করছে ক্লিয়ার। আচ্ছা, তীর্থর কি তাইলে হচ্ছে ওইখানে অ্যাক্সেস দেওয়া নাই? তীর্থ হচ্ছে কবে জয়েন করছো আমাদের মডিউল 4-এ, এটার উপরে ডিপেন্ড করবে। যদি খুব রিসেন্টলি জয়েন করে থাকো তাইলে এটা হইতে পারে, কারণ 20-25 জনের হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার বাকি আছে। তুমি যদি তাদের মধ্যে কেউ হও তাইলে হইতে পারে। আচ্ছা যাই হোক, 30 তারিখে তাইলে হইতে পারে, তাইলে হইতে পারে। ঠিক আছে, এটা করে দেওয়া যাবে, সমস্যা নাই। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি তোমার রেজিস্ট্রেশন নাম্বারের। তো চলো আমরা একটু সামনে আগাই, এটা করে আমরা নামাজের ব্রেকে যাব। আমাদের নামাজের ব্রেকেরও টাইম হয়ে আসছে। আচ্ছা, এটা একটু দেখো, সবাই দেখো। আর তীর্থ হচ্ছে তোমারটা আমি কনসিডারেশনে নিলাম, এটা দ্রুত করে দেওয়ার চেষ্টা করবো, অসুবিধা নাই। আচ্ছা, এটা একটু দেখো তাহলে, এই যে কিউবটা, এই কিউবে যদি আমরা চিন্তা করি যে এদিক দিয়ে আই কারেন্ট ঢুকতেছে, তাহলে ওই পাশ দিয়ে গিয়ে কি হবে? আই কারেন্ট বের হবে, কারণ কারেন্ট তো এখানে জমা রাখার কিছু নাই। এদিকে আই কারেন্ট ঢুকলে ওদিকে আই কারেন্ট বের হবে। তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাবে আমি কি বলতে পারবো? এই পুরা কিউবের জায়গায় যদি আমরা আর ইকুইভ্যালেন্ট বলে দেই, সেটাই হচ্ছে আমাদের আর এ জি। তো সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? হুম, আর ইকুইভ্যালেন্ট বা আর এ জি যদি আমরা বলি, সেটার ভিতর দিয়ে কি ঢুকতেছে? আই কারেন্ট ঢুকতেছে, এটার ভিতর দিয়েও কি ঢুকতেছে? বের হচ্ছে, আই কারেন্ট বের হচ্ছে। তাহলে এই পুরো কিউবটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা। তাইলে এই দুই প্রান্তের, এ এবং জি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, ভোল্টেজ কত? সেটা হচ্ছে আর এ জি, এই রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট আই। এটাই হচ্ছে এর দুই প্রান্তের বিভব পার্থক্য। আর এইবার এই ছবিটার দিকে তাকাও। এইখানেও আমরা কাজ করব কি, এখান থেকে যে কোনো পথে আমরা জিতে পৌঁছাবো, খালি বিভব পার্থক্য গুলা দেখবো কিরকম। যখন এই আই এখানে ঢুকলো, আই ঢুকার পরে দেখলো তার সামনে একদম ইকুয়াল তিনটা রাস্তা। এই যে এই আই ঢুকলো এ বিন্দুতে, তাইলে এ বি বরাবর গেলে ওকে কি করতে হয়? একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স পার হয়ে জিতে পৌঁছাইতে হয়। এ থেকে যদি সে ইতে যায়, একটা দুইটা তিনটা পার হয়ে সে জিতে পৌঁছায়, বা একটা দুইটা তিনটা পার হয়ে সে জিতে পৌঁছায়। এ থেকে যদি ডিতে যায়, তাহলে একটা দুইটা তিনটা, কিংবা একটা দুইটা তিনটা, কিংবা একটা দুইটা, ও এটা দেখাইছি। তাহলে যেই পথেই সে যাক না কেন, তার কাছে পথগুলা এক্স্যাক্টলি একই রকম, একই রকম বাধা সম্মুখীন হচ্ছে। তাহলে তিনটা পথে যদি একই রকম বাধার সম্মুখীন হয়, তাহলে দেখো এই দিক বরাবর যেই কারেন্টটা যাবে সেটা কত? আই এর 3/1 ভাগ। এদিকে যেই কারেন্টটা যাবে সেটাও আই এর 3/1 ভাগ।
এদিকে যেই কারেন্টটা যাবে সেটাও আই এর 3/1 ভাগ, সমান ভাগে ভাগ হয়েছে। আচ্ছা, এইবার I/3 এদিকে গেল, গিয়ে দেখলো এই বি থেকে জি তে পৌঁছানোর এক্স্যাক্টলি একই রকম দুইটা রাস্তা। এই একটা রেজিস্ট্যান্স দুইটা রেজিস্ট্যান্স পার হয়ে এখানে যাইতে হয়, অথবা একটা রেজিস্ট্যান্স দুইটা রেজিস্ট্যান্স পার হয়ে এখানে যাইতে হয়। একই রকম রাস্তা, একই রকম বাধা। তাইলে এখন এইখানে এসে এই I/3 কারেন্টটা সমান 2 ভাগে ভাগ হবে। এদিকে যাবে হচ্ছে I/3 এর অর্ধেক অর্থাৎ I/6, এদিকে যাবে হচ্ছে I/3 এর বাকি অর্ধেক অর্থাৎ I/6। তাহলে এটা কোত্থেকে কোন পর্যন্ত? বি থেকে এফ পর্যন্ত। এখন এইরকম একটা I/6 কারেন্ট এদিক থেকেও আসতেছিল, সেই দুইটা মিলে তখন এই এদিক দিয়ে যাবে I/3। তুমি বলতে পারো যে ভাই কিভাবে বুঝলেন এদিক থেকেও এটা আসতেছিল? সেটা হচ্ছে আমি এইখান থেকে বুঝছি। এই যে এই I/3 গেছে না, I/3 এসে এদিকে এদিকে 2 ভাগে ভাগ হয়েছে, দুইটাই I/6 করে। তো সেগুলো আমি আর আঁকলাম না, বরং আমি একটু অন্যরকম ভাবে এখানে বলার চেষ্টা করি। এদিক দিয়ে তো আই কারেন্ট বের হয়েছে, তাই না? এই কর্নারে যেমন আই কারেন্ট ঢুকে ঠিক 3 ভাগে ভাগ হয়েছে সমান, ঠিক তেমনি এখানে আই কারেন্ট বের হইতে গেলে এইচ সি এফ তিন দিক থেকে একই পরিমাণ কারেন্ট এসে ঢুকে এখান দিয়ে আই বের হইতে হবে, কারণ তিনটা রাস্তা এক্স্যাক্টলি একই রকম। তাই সমান কারেন্ট না আসলে তো হবে না। তাইলে আমি বলতে পারি এই যুক্তিতে যে এদিক দিয়ে আসতেছে I/3, এই দিক দিয়ে আসতেছে I/3, এই দিক দিয়েও আসতেছে I/3। এখন আমার যে কোনো পথে যাওয়ার দরকার নাই, একটা পথে গেলেই হইল, বা অনেক পথে যাওয়ার দরকার নেই, একটা পথে গেলেই হইল। এ থেকে আমি বি তে গেলাম, বি থেকে আমি এফ এ গেলাম, এফ থেকে আমি জি তে গেলাম। তাইলে যাইতে যাইতে যদি বিভব পার্থক্যগুলা যোগ করি, তাইলে এ এবং জি এর বিভব পার্থক্য পেয়ে যাব। এ থেকে বি এর পটেনশিয়াল ডিফারেন্স প্লাস বি থেকে এফ এর পটেনশিয়াল ডিফারেন্স প্লাস এফ থেকে জি এর পটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস কি এ থেকে জি এর পটেনশিয়াল ডিফারেন্স। তাইলে আমি এ থেকে বি পর্যন্ত পটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি I/3 ইন্টু আর। এই যে এটা কত? এটা হচ্ছে ভি এ বি। তারপরে হচ্ছে বি থেকে এফ এর পটেনশিয়াল ডিফারেন্স কত? I/6 কারেন্ট এবং এর মাঝে রেজিস্ট্যান্স আছে আর, তাহলে এটা হচ্ছে ভি বিএফ, তাই না? তার সাথে এফ থেকে জি তে যাচ্ছি, তাহলে হচ্ছে এটা ভি এফ জি, তাহলে সেটা আসে হচ্ছে I/3 ইন্টু আর। এই তিনটা বিভব পার্থক্য যদি আমি যোগ করি, তাহলে কিসের বিভব পার্থক্য পাবো? এ বি বি এফ এফ জি, তাহলে আমি পাবো না ভি এ জি, তার মানে এ এবং জি এর মধ্যে বিভব পার্থক্য। তাহলে সেটা তো আমি ওই আগেই লিখে রাখছি এখানে, আর এ জি ইন্টু আই। তাহলে এটাই তো হচ্ছে এ এবং জি এর মধ্যে বিভব পার্থক্য। এই যে ভি এ বি ভি বি এফ ভি এফ জি যোগ করলে ভি এ জি হয়। তাহলে সেইখান থেকে যদি চিন্তা করো, উভয় পক্ষে তুমি আর আর সরি উভয় পক্ষে আই কেটে দাও। আই কেটে দিলে আর এ জি এটার ভ্যালু আসে কত দেখো, R/3, R/6, R/3 এটার যোগফল। তাহলে হচ্ছে নিচে তুমি 6 কমন নাও, তাহলে এখানে আসতেছে হচ্ছে 2R প্লাস আর প্লাস 2R, তার মানে হচ্ছে 5R ডিভাইডেড বাই 6, এটাই হচ্ছে আর এ জি। এখন আমাদের এইখানে আর এর ভ্যালু ছিল হচ্ছে 200 ওহম প্র্যাকটিক্যালি, আমি যে কিউবটা দেখাইছি। তাইলে আমাদের হচ্ছে 5/6 আর, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল, নাহলে পরে আবার কনফিউজড হয়ে যাবে যেটা কই থেকে আসলো। তাহলে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইছি যে আর এর ভ্যালু আমরা 200 না 220 দিছিলাম, তাই না? 220, তাহলে আর এর ভ্যালু আমরা 220 দিছিলাম। তাহলে 5/6 আর কত হয়? তাইলে হচ্ছে 5/6 ইন্টু 220, এটার ভ্যালু আসে আমি দেখতে পাচ্ছি 183.33। তাইলে হচ্ছে 183.33। তো চলো একটু মাইপা দেখি। এই যে আমাদের কাছে মিটার আছে, আর এইরকম রেজিস্ট্যান্স অবশ্য আমার কাছে আর নাই, তাই চাইলেও এটা মেপে দেখানো যাবে না, তো যাই হোক সমস্যা নাই। তো আমরা এই দুই কোণায় ধরবো, এই দুই কোণায়, একটা হচ্ছে এই যে এই নিচের কোণায় ধরবো, এই যে ধরলাম, আর একটা হচ্ছে এই উপরের কোণায় ধরবো। আমরা কত এক্সপেক্ট করতেছি? 183.33। তাহলে এই যে ধরলাম, কত আসছে?
182.6, 182.7 এরকম আসছে। তার মানে 183-র খুব কাছাকাছি। ওই যে রেজিস্ট্যান্স গুলার তো কয়েক পার্সেন্ট টলারেন্স থাকে, তাই না? একটু এদিক সেদিক হয় ভ্যালু, তাহলে সেটার খুব কাছাকাছি আসছে। এই যে এই দুই কর্নারের মধ্যে ধরছি, তাহলে এই দুই কর্নার আমরা যেটা চাইছিলাম তার মধ্যে 182.6, তাহলে আমার থিওরিটিক্যাল ভ্যালু আসছে 183.33, অ্যাকচুয়াল ভ্যালু আসছে 182.6, হুইচ ইজ প্রিটি ক্লোজ। তার মানে এরর পার্সেন্টেজ অনেক কম, অনেক কম এরর পার্সেন্টেজ। ওকে, তো আমরা আমাদের এখানে নামাজের বিরতির টাইম হয়ে গেছে, তাহলে আমরা হচ্ছে একটু বিরতি নিচ্ছি 10-15 মিনিটের জন্য। তারপর আমরা আবার ফিরে এসে আজকের বাকি কাজগুলো করব। এই কিউবেরই আরো অনেকগুলা পার্ট আছে, তাহলে আমি জাস্ট এই প্রবলেমটা তোমাদের সামনে রেখে যাই। আগের মতোই এটা হচ্ছে এ, বি, সি, ডি, তাহলে এটা হবে হচ্ছে ই, এফ, জি, এইচ। এখন তোমাকে আমি যদি বলি যে আচ্ছা তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই মাপো কিন্তু এ আর বি এর মধ্যে, আর এ বি, তাহলে এটা কত হবে এটা তোমরা একটু চিন্তা করতে থাকো, আমরা ব্রেকের পরে ফিরে এসে আবার দেখব। তাহলে হচ্ছে ব্রেক 6:15 পর্যন্ত দিলাম। হৃদয়, তাহলে আমাকে যদি পাহাড়ে উৎপন্ন গুল্ম দ্বারা প্রস্তুতকৃত সতেজতা আনয়নকারী এক পেয়ালা পানীয় দাও, তাহলে খুব ভালো হয়। ওকে, মেহরাব সুন্দর প্রশ্ন করছে যে ভাইয়া তুল্যরোধ বের করলে আসলে কি হয়, বা তুল্যরোধ বের করা হয় কেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রাদার আস্কড এ ভেরি গুড কোশ্চেন। তুল্যরোধ বের করা হয় কারণ হচ্ছে তুমি এই যে এই জিনিসটা, এটা তো একটা কমপ্লেক্স একটা জিনিস, তুমি এটার হয়তো এলিমেন্টের রেজিস্ট্যান্স জানো, বাট অ্যাজ এ হোল এটা কেমন আচরণ করে, এইটাকেই যদি আমি একটা ব্যাটারিতে এইভাবে লাগাই তাহলে সে একরকম কারেন্ট ড্র করবে, এটাকেই যদি আমি এইভাবে লাগাই সে আরেক রকম কারেন্ট ড্র করবে না? সো এই যে কোথায় দিলে, সরি, কোথায় দিলে বা কিরকম ভাবে কানেক্ট করলে কোন কনফিগারেশনে সে কেমন কারেন্ট ড্র করবে, কেমন পাওয়ার সে কনজিউম করবে, এইগুলা জানা লাগে। তো এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরো কি দিয়ে এক্সাম্পল দিব, ধরো তোমার বাসায় একটা আইপিএস লাগানো আছে, যেটার পাওয়ার রেটিং যত, তার চেয়ে বেশি পাওয়ার রেটিং এর কোনো মেশিন তুমি ওটাতে লাগাইছো, তাহলে চলবে? চলবে না, তো ওই পাওয়ার দিতে পারবে না, অফ হয়ে যাবে। তাহলে এই জন্য অফেন আমাদের আগে থেকে এই জিনিসগুলো ক্যালকুলেট করে নেওয়া লাগে বা বুঝে নেওয়া লাগে এটা কোথায় কানেক্ট করলে কি পরিমাণ কারেন্ট কিংবা পাওয়ার এগুলো ড্র করবে। এটা হচ্ছে একটা, এরকম আরো বেশ কিছু জিনিসপাতি আছে, সামনে যাইতে যাইতে দেখবা যে এগুলা কি কাজে লাগে। আচ্ছা, এখন আর এবি বের করতে হবে, এটা কি কেউ বের করতে পারছো? ভয় পাচ্ছে ভাই। কেন? কি এমন দেখাইছে মানুষজন আগেই শুরু আগেই বলছে ভয় পাইছি ভাই। দেন কোন করে যে ভাই মনে হয় পারবো না, বাদ দেন। ও আচ্ছা, এসা বলছে যে দেখেই ভয় লাগছে না, এটা সহজে করা যাবে। এটা হচ্ছে সিমেট্রি দিয়ে করা যাবে, খুব ইজিলি এটা সিমেট্রি দিয়ে করা যাবে। জিনিসটা কেমন দেখো, এ বি সি ডি, এই যে এ বি সি ডি আর এদিকে কি ই এফ জি এইচ, তাই না? এ আর বি এর মধ্যে তোমাকে তুল্য রোধ বের করতে বলা হয়েছে, তাহলে এই যে এ নিলাম আর এদিকে হচ্ছে বি নিলাম, এর মধ্যে তুল্য রোধ বের করতে বলা হয়েছে। আর এসা বলছো যে এটা মাত্র জয়েন করছো, বুঝবা কিনা? হ্যাঁ বুঝবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছি আমরা, আজকেই সিমেট্রি শিখছি আজকের ক্লাসে, সেই সিমেট্রি দিয়ে আমরা এটাকে সলভ করব। এখন এই কিউব সার্কিটটাকেই আমি এখানে একটু রিড্র করে নিব, দেখো কানেকশন গুলা যা আছে তাই রেখে এটাকে জাস্ট এখানে ফ্ল্যাট করে আমরা এঁকে নিব। শুরুতে আমাদের এখানে কি আছে বলতো, আমাদের এখানে আছে হচ্ছে এ বি, এদিকে হচ্ছে সি ডি, এদিকে ই এফ, এদিকে হচ্ছে জি আর এইচ। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে এই কিউবটা, এই কিউবটাকে
যদি আমরা এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে দেখলে একটা মজার জিনিস দেখা যায়। দেখো কি জিনিস, সেটা হচ্ছে এ থেকে আমি এইচ পয়েন্টে কিভাবে পৌঁছাইতে পারি। ই থেকে এইচ, আবার ডি হয়ে এইচ। এ থেকে ইতে গেলে একটা রেজিস্ট্যান্স পার হয়ে আবার ই থেকে, মানে ই থেকে যখন এইচে যায় আরেকটা রেজিস্ট্যান্স পার হয়। তাহলে হচ্ছে এই পথটা যেমন এইচে পৌঁছানোর জন্য, এ থেকে এইচে পৌঁছানোর জন্য এই পথটাও কিন্তু এক্স্যাক্টলি তেমন। এই যে এই পথটাও কিন্তু এক্স্যাক্টলি একই রকম। যার ফলে তুমি যদি এ থেকে এইচে যাও, তাইলে হচ্ছে এই রাস্তায় যতটুকু কারেন্ট প্রবাহিত হওয়া উচিত, এই রাস্তায়ও কিন্তু মোটামুটি কি বলা যায় ওইরকম ভাবেই কারেন্ট প্রবাহিত হবে। বা অ্যাটলিস্ট এ থেকে ই পর্যন্ত যতটুকু কারেন্ট, এখানে এ থেকে ডি পর্যন্ত ততটুকু কারেন্টই প্রবাহিত হবে। যার ফলশ্রুতিতে এ থেকে ই পর্যন্ত ভোল্টেজ ড্রপ যা হবে, এ থেকে ডি পর্যন্ত ভোল্টেজ ড্রপ তাই হবে। এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় আমাদের ই পয়েন্টের যেই ভোল্টেজ আর ডি পয়েন্টের যেই ভোল্টেজ সেইটা একই রকম হবে। তাহলে এই জন্য আমি এখন একটা লাইন আঁকবো। এই যে ই থেকে আমি ডি পর্যন্ত একটা লাইন আঁকলাম। এই যে সিমিলার যুক্তিতে সি থেকে আমি এফ পর্যন্ত একটা লাইন আঁকলাম। তাইলে এই যে এই ডি ই এফ সি, এটা একটা তল বুঝায় না? ডি ই এফ সি একটা তল। এই তলের রেসপেক্টে কাটলে কিউবটা এক্স্যাক্টলি দুই ভাগে ভাগ হয়ে যাবে, সমান সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে এই তলটা ওকে সিমেট্রিক্যালি দুই ভাগ করে ফেলছে। ওকে, না নাবিল জিজ্ঞেস করছো কয়টা কুইজ গেল। না, আজকে এখনো পয়েন্ট কাউন্টিং শুরু করি নাই, আমরা বিরতির আগ পর্যন্ত পয়েন্ট কাউন্টিং শুরু করি নাই, সামনে আসতেছে পয়েন্ট। আর এই যে শান্ট টান্ট এগুলো জিজ্ঞেস করছো, এগুলো বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তার মানে এর সাপেক্ষে যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে ই পয়েন্ট আর ডি পয়েন্ট সেম সেম পয়েন্ট, এফ পয়েন্ট আর সি পয়েন্ট সেম সেম পয়েন্ট, সেম। তাই যদি হয়, তাইলে আমরা এই রেজিস্ট্যান্সটাকে এইখানে এনে আঁকতে পারি, এই রেজিস্ট্যান্সটাকে এইখানে এনে আঁকতে পারি, এইরকম। তাহলে আমরা এই ছবিটাকে এখন রিড্র করব, কিন্তু ই আর ডি কে এক পয়েন্ট ধরে, এফ আর সি কে এক পয়েন্ট ধরে। তাহলে আমার পয়েন্ট আছে কি কি? পয়েন্ট উপরে আছে দুইটা, এইচ আর জি। মাঝে পয়েন্ট আছে কোনটা? তাহলে ডি আর ডি কমা ই একই পয়েন্ট, আর ওইদিকে সি কমা এফ একই পয়েন্ট। আর নিচে পয়েন্ট আছে আরো দুইটা, এ এবং বি, এ এবং বি। এইবার চলো আমরা ছবিটা আঁকি। এইচ আর জি এর মধ্যে কয়টা রেজিস্ট্যান্স? একটা, আর এই বসাই দিলাম। এ এবং বি এর মধ্যে কয়টা রেজিস্ট্যান্স? একটা, আর বসাই দিলাম। এখন দেখো, এ থেকে ডি তে একটা আর গেছে, এ থেকে ই তে একটা আর গেছে, তো ডি আর ই তো একই পয়েন্ট। তাহলে এই যে এ থেকে ডি তে একটা আর, এ থেকে ই তে একটা আর, তাহলে এখানে দুইটা আর হয়ে গেল। আবার বি থেকে এফ এ, বি থেকে সি তে, সি আর এফ তো একই বিন্দু, তাহলে বি থেকে সি তে একটা আর, বি থেকে এফ এ একটা আর, এই যে দুইটা আর এঁকে ফেললাম। তাহলে সি আর এফ একই বিন্দু যেহেতু ছিল। আচ্ছা, এইচ থেকে ই এবং ডি তে একটা করে আর, তাহলে এইচ থেকে ই তে একটা আর, এইচ থেকে ডি তে একটা আর, একই বিন্দু, এই জন্য এক এক জায়গায় দিলাম। জি থেকে এফ এ একটা, সি এ একটা, তাহলে জি থেকে এফ এ একটা আর, জি থেকে সি তে একটা আর, তাহলে এই যে এই দুইটা আর এঁকে ফেললাম। আচ্ছা, ই থেকে এফ, ডি থেকে সি, তাহলে এই যে ই থেকে এফ একটা আর, আর ডি থেকে সি এই যে আরেকটা আর, এই তো আমার আঁকা শেষ। তাহলে এইরকম একটা ছবি পাইছি। এখন এইটা কি সলভ করা কঠিন নাকি সহজ? এখন দেখো তো কে কে পারবা, এখন দেখে বলো কে কে এটা করতে পারবা। ও, এটা সিমেট্রিও লাগবে না, এটা আসলে এতই সহজ হয়ে গেছে এখন। এখন আর সিমেট্রিও এই এখন এই লেভেলে এসে আর অ্যাপ্লাই করতে হবে না, একবার তো করছি আমরা। এখন এটা খুব সহজে সলভ করা যাবে। এসা বলছো যে পয়েন্ট কাউন্ট কিনা, হ্যাঁ হ্যাঁ। তাহলে যারা পারবা, পারবো পারবো না বলে করে ফেলো। তাহলে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা হচ্ছে এটা করে ফেলো যে এখন কত হবে, এরপরে আমি আবার করে দিচ্ছি। একটু টাইম নিয়ে নিজে চেষ্টা করো।
তাহলে এটা যারা পারবা তাদেরকে একটা পয়েন্ট দেওয়া হবে, এটা হচ্ছে বোনাস পয়েন্ট। এটা সবাইকে পারতেই হবে এমন না, বাট যদি পারো এখন খুবই ভালো, এই যে এইখান থেকে। তাহলে আসো দেখি কত হয়, করার পর এটা আমরা টেস্ট করে দেখবো অ্যাকচুয়ালি কত হয়। জিম, ভাইয়া এটা কত হবে 4 আর শিওর? যা বলছেন তাই শেষ। মনে হলো 4 আর, বললাম 4 আর। তোমাদের জিম ভাই উড়ে ধরে একটা অ্যান্সার দিয়ে পাশ কাটায় চলে গেল, চিন্তা করতে চাইলো না। এই যে আপনি চা খাচ্ছেন, মানে চায়ের কয়টুকু চিনি আছে? মোর ইন্টারেস্টিংলি নাবিল বলছে 4 আর, কিন্তু মিম বলছে আবার 1/3। নাবিল তুমি কি জিম ভাইয়েরটা শুনে বলছো? এই তো, এই যে এশা বলছে যে পারবে, এশাই কিন্তু একটু আগে বলছিল যে এই দেখে ভয় লাগতেছে। তো ভাই বলতে তো হবে। আচ্ছা 30 সেকেন্ড পার হয়ে গেছে, তাও আমরা আরো 10 সেকেন্ড অ্যালাউ করলাম, অ্যান্সারটা দিয়ে দাও তারপর আমি করে দিচ্ছি। এই তো নাবিল বলছে 3/4 আর, আর মিম বলছে এবার 2/5, নুসরাত বলছে 1/3। চলো আমরা এবার ফাইনালি করেই দেখি, যেহেতু অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছি। দেখো, উপরের পোর্শনটা খুব সোজা। উপরের পোর্শনটায় আর আর প্যারালাল করলে কত হবে? r/2। কেন? কারণ সমান সমান যতগুলাকে তুমি প্যারালাল করবা তত সংখ্যা দিয়ে ভাগ করলে শেষ। তাহলে আর যদি আমি 3টাকে প্যারালাল করি r/3, আর যদি 2টাকে প্যারালাল করি r/2। এইভাবে যদি চিন্তা করো, তাহলে এখানে এখানে এই দুইটা আর প্যারালাল হয়ে হয়ে যাবে r/2। ও এটা কিউবেরটা ভাই, কিউবের তো মুখস্থ আনসার 3r/4। এরা তো পারি, এরা তো পারি, আমি তো হচ্ছে পাশেরটা। এরা তো মুখস্থ 3r/4 না? দেখি, করেন করেন দেখি, এটা 3r/4 একদম শিওর। এইখানেও হচ্ছে r/2। হ্যাঁ এখন r/2 আর এবং r/2, তাহলে কত হবে? 2r। 2r। তাহলে আমরা এটার পরের যে ছবিটা, সেটাতে এইখানে এই যে আর একটু স্কিপ করতেছি আর কি একটা লাইন, এই যে এই দুইটা মিলে r/2 হয়, এই দুইটা মিলে r/2 হয়, এখানে আর আছে। তাহলে এই পুরো লাইনটা এখানে 3টা রেজিস্ট্যান্স থাকবে, r/2 আর r/2 যোগ করলে কত হয়? 2r। তাহলে এখানে আমরা উপরে একটা 2r বসাইলাম, এই যে 2r। এইখানে আর এবং আর দুইটা প্যারালাল করলে কত হয়? r/2। তাহলে এইখানে একটা r/2 গেল, এইখানে আর আছে, আর আছে, এই যে আর আর মিলে r/2, আর আর মিলে r/2। তাহলে এখানে একটা r/2 দিলাম, এইখানে একটা r/2 দিলাম, আর লাস্টে এখানে কি আছে? একটা আর। এই যে এরকম হইলো, তাহলে এটা আমাদের এই বিন্দু, এটা বি বিন্দু। এখন 2r এর সাথে r/2 কে আমরা প্যারালাল করে দুই পাশের দুইটা এই যে r/2 আছে এদের সাথে যোগ করব। তাহলে এটার পরের ছবিটা হবে এরকম, যে এইখানে একটা আর থাকবে, এইখানে একটা r/2, এইখানে একটা r/2, আর এখানে হচ্ছে 2r এর সাথে r/2 কে প্যারালাল করে যা হয় তা। তাহলে সেইটা কত? 2r এর সাথে r/2 আমরা প্যারালাল করব। তাহলে 2 এর জায়গায় কি লিখতে হবে আমাদেরকে? হাফ। আর r/2 এর জায়গায় কি লিখতে হবে? 2। তারপরে হোল ইনভার্স করে দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি 2/5। তাহলে এখানে হচ্ছে 2/5 আর। এই 2/5 আর এর সাথে দুই পাশের r/2 আমরা যোগ করে দিব। তো r/2 মানে তো আসলে আর। তো এটার সাথে যদি আমরা আর যোগ করি তাহলে 7r/5 পাই। তাহলে এইখানে আসতেছে হচ্ছে ভুল বললাম। আর এর সাথে, না না না, আর এর সাথে এখানে 7r/5 এটাকে প্যারালাল করা লাগবে। তাহলে ফাইনালি এই দুইটাকে প্যারালাল করলে আমরা একটা রেজাল্ট পাবো। তাহলে আমাদের এখানে কি করতে হবে? 5/7, তার সাথে অ্যাড করতে হবে 1, তারপরে হোল ইনভার্স। তাহলে হচ্ছে 7/12। কত আসলো? 7/12। তাহলে হচ্ছে 7/12 আর। এখন আমার হিসাব যে ঠিক হয়েছে আমি বুঝবো কেমনে? আমি একটু চেক করি যে আর এর ভ্যালু আর ইকুয়ালস 220 হলে এটার ভ্যালু কত হয়? 7/12 আর ইকুয়ালস, তাহলে 7/12 কে আমি 220 দিয়ে গুণ করি, করলে আমি কত পাচ্ছি? 128.33। 128.33। এবার আমি এটা পরীক্ষা করি। তাহলে এই যে আমি এখানে চলে আসলাম,
এই যে এই দুই প্রান্তই তো ধরতে হবে, হুম তাহলে এই যে এক প্রান্ত এখানে ধরলাম, এক প্রান্ত এখানে ধরলাম, তাহলে 128, তাহলে 127.9, তাহলে 128.33 এর তুলনায় এই যে 127.9 এটা কি ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। ভেরি ক্লোজ, তার মানে হচ্ছে নেগলিজিবল এরর বা হ্যাঁ আমাদের অ্যাকসেপ্টেন্সের ভিতরে আছে। হ্যাঁ তাইলে যেই অ্যান্সারটা আমরা বের করছি 7r/12 এটা এক্সপেরিমেন্টালিও ভেরিফাইড। তার মানে বোঝা গেল মুখস্থ বিদ্যা আসলে সবসময় আমাদেরকে সঠিক রেজাল্ট দেয় না। থ্যাংক ইউ ফর দিস গ্রেট লেসন। তোমাদের জিম ভাই আসলে অ্যান্সারটা পারতো, হ্যাঁ কিন্তু শুধুমাত্র তোমাদেরকে শিখানোর জন্য ইচ্ছা করে ভুল অ্যান্সারটা দিছে, যাতে হচ্ছে তোমরা এটা বুঝতে পারো যে সবসময় আমাদের স্মৃতি আমাদের সাথে জাস্টিস করে না, অনেক সময় আমাদের স্মৃতি আমাদের সাথে প্রতারণাও করে থাকে, তাই না? এভাবে প্রতারিত হয়ে গেলাম। তাও মনে পড়ে যেটা 3r/4 আসে সবসময়, কেন মনে হচ্ছে থ্রি আমার আর কাছে? বাই ফোর তো হচ্ছে এই দুই কোণায়। ও আচ্ছা, পরীক্ষায় এটাই আসে বোধহয় না, তাই না? পরীক্ষায় এটাই আসতে পারে, দুই কর্নারটা আসে তার মানে। এইখানে দেখ, এইখানে হচ্ছে 5r/6 হচ্ছে একদম অপোজিট দুই কর্নারে, হ্যাঁ আর এটা তো হচ্ছে এটাকে কি বলে, এটাকে বলে বডি ডায়াগোনাল, হ্যাঁ আর এটা হচ্ছে এজ। আচ্ছা তাহলে এজ এর রেসপেক্ট হচ্ছে 7/12 আর। আর এরপর আমরা আরেকটা করব যেটাকে বলে ফেস ডায়াগোনাল। হ্যাঁ ফেস ডায়াগোনালে ওইরকম কিছু আসতে পারে। আচ্ছা। তাহলে আমরা এখানে হচ্ছে এবিসিডি দেই, এ আমি খালি জানি বি। যে পরীক্ষায় যেটা আসে কিউব টাইপের, এটা করা লাগবে না, কোলে টাইম ওয়েস্ট হয়, সবসময় আসছে 3r/4। আমি মনে করছি না এটা আসছে। আমি হয়েছে। আমি তো চাইছিলাম জিমকে রিডিম করতে, যে জিম এটা পারতো, কিন্তু জিম হচ্ছে দিল না আমাকে। এরা এরা ইয়ে সত্য রে সত্য। সেটাই সেটাই। ওকে, ওকে তাহলে আমরা এখন বের করতে চাই এ এবং এফ এর মধ্যে। কিসের কিসের মধ্যে? এ এবং এফ এর মধ্যে। তাহলে এ আর এফ এর মধ্যে, তাহলে কারোটি কি হয়েছিল এটা? ও আচ্ছা, নুসরাত হচ্ছে নিচের আর দেখে নাই। এটা তোর দোষটা ভাই, একটু 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 মিস্টেক হয়ে গেছে ভাই। বেচারি পারতো কিন্তু হচ্ছে দেখে নাই। একটি এই বলে কি, এই বলে কথা কি বলবেন আপনি বলেন? না, এবার কিছু কিছু বলার নাই। মানে তাহলে এখন দেখো, এটা যেহেতু ভুল হয়েছে তোমার না দেখার কারণে, তাহলে পরীক্ষায় নিশ্চয়ই তুমি এটা করবা না। পরীক্ষায় নিশ্চয়ই খুঁজবা যে আরে কোনো কিছু কি মিস গেল কিনা যেটা আমি দেখি নাই। ওকে, নাবিল বলছে যে জিম ভাই বুয়েটে পড়ে ফেলছে, এখন অ্যান্সার ভুল দিলেই কি? কিন্তু আমার পর 3r/4 গেম ঠিক ছিলাম। আর নাবিল হচ্ছে মাঝেরটা দেখে নাই, কেউ উপরেরটা দেখে নাই, কেউ মাঝেরটা দেখে নাই, কি হইলো এটা? আমার ব্যাপারটা আসলে যে কোশ্চেন সেট করছে তার। আরে কোথায়? এই যে এখানে আর কত সুন্দর করে লেখা, এখানে মাঝে দুইটা আর লেখা, কোনটা দেখবা না? ওকে, নোটসে ক্লাসে ক্লাস দিলে দেখা যাবে সব কিছু। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখন এ এবং এফ এর মধ্যে বের করব। হ্যাঁ, এ, তাহলে এ তে আমরা একটা তার লাগাইলাম, এফ এ একটা তার লাগাইলাম, এটার ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো এটার ইকুইভ্যালেন্ট বের করাটা একটু ডিফারেন্ট বা বলতে পারো মজার। তাহলে এখানে দেখো একটা স্কোয়ার আছে এ বি এফ ই, আর ওটার পিছনে আরেকটা স্কোয়ার আছে এই করেসপন্ডিং ডি সি জি এইচ। এই স্কোয়ার দুইটা এই 1 2 3 4 চারটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেক্টেড। তাহলে এইটারই একটা নতুন রিপ্রেজেন্টেশন আমি এখানে আঁকবো, যেখানে দেখবা কানেকশন গুলো সব একরকমই থাকবে, কিন্তু সেটা 3D না, সেটা হবে 2D। তাহলে আমাদের কি লাগবে? এ বি এফ ই, এ বি এফ ই, এটা আগে আঁকি আমরা। এ এ বি এফ ই, এই স্কোয়ারটা আমরা আগে আঁকি। এই যে এ বি এফ ই, এই স্কোয়ারটা আমরা আঁকলাম। রেজিস্ট্যান্স বের করতে হবে এ এবং এফ এর মধ্যে। আর আরেকটা স্কোয়ার হচ্ছে করেসপন্ডিং ডিসিজিএইচ। তাহলে ডি সি জি এইচ, ডি কোনটা? এইটা। তাহলে এ থেকে ডি তে একটা রেজিস্ট্যান্স আছে। এখন ডি যে লিখবো, এটা লেখার জন্য জায়গায় অনেক ছোট, এই যে এখানে ছোট্ট করে লিখি ডি। এই যে এই বি আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। তারপর হচ্ছে এফ আর এই সি এর পরে কোনটা? জি। তাহলে যেটা জি, জি এবং এফ এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। আর এটা হচ্ছে আমাদের এইচ। তাহলে এইচ আর ই এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। দেখো ওই সার্কিটটাই কিন্তু ভিন্ন ভাবে আঁকছি, তুমি সবগুলো এখান থেকে মিলাইতে পারবা। দেখো এ থেকে ই তে গেছে, এ থেকে ডি তে গেছে, এ থেকে বি তে গেছে। তাহলে এ থেকে ডি তে গেছে, এ থেকে ই তে গেছে, এ থেকে বি তে গেছে, মিলছে। তুমি অন্য যে কোনো একটা নাও, ই থেকে এইচ এফ এ, এই যে ই থেকে এইচ এফ এ,
এগুলোতে গেছে একটা করে রেজিস্ট্যান্স। তো একদম হুবহু ওইখানে যা আছে এখানেও তাই তাই আছে, কিন্তু এটা দেখতে অনেক ইজিয়ার। এবং ইজিয়ারের চেয়েও বড় কথা কি দেখো, এইটাতে আমরা সিমেট্রি অ্যাপ্লাই করতে পারতেছি। এখানে ঠিক মাঝ বরাবর যদি আমরা ওকে কাটি উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে সিমেট্রি অ্যাপ্লাই করা যায়, তাই না? এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত কাটলে সিমেট্রি অ্যাপ্লাই করা যায়। কিন্তু এইখানে সিমেট্রি অ্যাপ্লাই করতে গিয়ে একটা মজার ব্যাপার দেখো। সিমেট্রি কি এইভাবে আমি কাটতেছি, তাহলে এইভাবে কাটতে 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 এই যে আর দুই পুরাটাই কেটে ফেলছি, এই যে নিচের যেই আর এটাও পুরাটা কেটে ফেলছি। কারণ এইভাবে কেটে ফেললে সবগুলা যেই পয়েন্টগুলোতে সে কাট করছে এগুলো একই পয়েন্ট হয়ে যায়। তাহলে এইখানে যেই আর ছিল তার দুই মাথা এক পয়েন্ট হয়ে গেছে, তাইলে তো এই আর এর আর কোনো দরকার নাই। আবার এই আর এর দুই মাথা এক পয়েন্ট হয়ে গেছে, তাহলে এই আর এরও আর কোনো দরকার নাই। তাহলে এখন এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, ওরা একই পয়েন্ট। শুরুতে যেই সিমেট্রিটা দেখাইছিলাম, এই যে এইটা, সেখানে কিন্তু এই আর এর দুই মাথা কাটা পড়ে নাই, এই আর মাঝখান থেকে পেট বরাবর কাটা পড়ছে, তাই দুই পাশে r/2 করে সরাই দিছি। বাট এইখানে এই আর এর মাথা এবং লেজ দুইটাই কাটা পড়ছে, সো এটা আসলে সার্কিট থেকেই বাদ। এখন এইটার একটা সিম্পলিফাইড ভার্সন আমরা আঁকতে পারবো। আমি এটাকে একটু ছোট করে নিলাম, এটাকে একটু সরাই দিব বলে জাস্ট একটু এদিকে সরাই দিলাম আমার জায়গা করার জন্য। এখন এটার হচ্ছে ছবিটা আঁকলেই দেখবে এটা অনেক ক্লিয়ার। এই আর এর মাথা আর এই আর এর মাথা এক পয়েন্টে দিয়ে দাও, তাহলে কেমন হবে জিনিসটা দেখতে? জিনিসটা দেখতে হবে হচ্ছে এইখানে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে এ থেকে ডি পর্যন্ত, তারপর হচ্ছে ডি থেকে এইটা আর এইটা, এদের দুই মাথা এক করে দাও, এইটা আর এইটা, এগুলো কত করে? আর করে। আর এখানে এ থেকে সরাসরি ওই মাঝের কমন পয়েন্টে একটা রেজিস্ট্যান্স গেছে, তাহলে এ থেকে সরাসরি ওই মাঝের পয়েন্টে একটা রেজিস্ট্যান্স চলে গেছে। এ থেকে এই যে এদিক দিয়েও সরাসরি একটা রেজিস্ট্যান্স এইখানে চলে গেছে, এই যে এরকম। তো এই সেম জিনিসটাই ওই পাশেও একই, সেম জিনিসটা ওই পাশেও সেম সেম ভাবে আমরা রাখতে পারবো। এই যে এফ থেকে ডিরেক্টলি ওই পয়েন্টে একটা গেছে, ডিরেক্টলি ওই পয়েন্টে একটা গেছে, সরি এফ, তারপরে এফ থেকে জি তে একটা গেছে, দিলাম। এই আর থেকে দুইটা গেছে মাঝের পয়েন্টে, এই তো। এখন তো করা যাবে, এই আর আর প্যারালাল করলে r/2, এই যে দুটো তো প্যারালাল, r/2 এর সাথে আর যোগ করলে 3/2 আর। তাহলে এর পরের ছবিটা কেমন হবে? এর পরের ছবিটা হবে এরকম, 3/2 আর আর আর, হ্যাঁ, আর আর 3/2 আর, সেটা এই পাশেও সেম। তাহলে আর 3/2 আর আর প্যারালাল করো, এখানেও তাই করো, তারপরে যোগ করে দাও। আর 3/2 আর আর তিনটাকে প্যারালাল করলে 8/3, ও সরি 3/8, এই দুটাকে যোগ করলে 3/4 আর, জিম 3/4 আর। দেখছেন পরীক্ষা আসছে তার মানে বাইরের পরীক্ষা আসে না, ঠিক আছে, যেটা পরীক্ষা আসে আমি পারছি। ইয়েস, দেখছেন। এসা আগের ক্লাসের সাথে সম্পর্ক নাই, আগের ক্লাসে হচ্ছে আমরা খালি সিরিজ প্যারালাল ভালো করে পড়ছিলাম, আর সিমেট্রিটা আজকের ক্লাসে শিখছি। তো সিরিজ প্যারালাল এখানে লাগতেছে, যে যোগ করব কখন, প্যারালাল করব কখন, এটা লাগতেছে। আর এখানে 3r/4, তাই না? কোশ্চেন জানতাম না কিন্তু অ্যান্সার কিন্তু পারছিলাম ভাই। ঠিক আছে, ওকে। তাহলে 3/4 আর। এত বছর পরে ভাই, ঠিক আছে, 6 বছর হয়ে গেছে, তাহলে আরো আগেই পারতাম। হ্যাঁ হ্যাঁ, না এখন বুয়েট থেকে পাশ করার পরে আর পারলেই কি না পারলেই কি, ঠিক আছে। বুয়েট গ্রাজুয়েট। ওকে, তো আমরা তো এমনি এমনি ছেড়ে দিব না, আমরা একটু হচ্ছে মডিফাই মানে কি বলবো এক্সপেরিমেন্ট করে নিব। এসি বন্ধ, কারণ আমার ঠান্ডা লাগছে। ভাইয়া ওই কোণারটা ছেড়ে দেন, এই যে এই যে এই যে।
এইখানে এ আর এফ তো দুইটা টার্মিনাল পয়েন্ট, এইখানে তুমি ব্যাটারি লাগাবা, তাহলে এই দুইটার তো ভোল্টেজ এক হবে না, তাই না? এই দুইটার রেসপেক্টে এটা সিমেট্রি লাইন, তাহলে এইখানে পয়েন্ট গুলোতে ভোল্টেজ সেম হবে, তাই আমি এই সিমেট্রি দিয়ে করছি। মিম বুঝতে পারছো না? আর আগেরটা কি বলছে, কিউবটার যদি একবার বডি ডায়াগ্রাম গুলা বলতেন, বডি ডায়াগ্রাম আবার কি? আগেরটা হচ্ছে এই যে এই দুইটার মধ্যে রেজিস্ট্যান্স বের করতে হয়েছে, ওই অংশটা দেখো, দেখলেই বুঝবা, মনে হয় না সমস্যা হবে, তাও দেখা বইলো। এইটাতে আমরা বের করছি ফেস ডায়াগোনালের রেসপেক্টে। ফেস কোনটাই, যে এটা একটা ফেস, একটা তল, এই তলের কর্ণ কি এ এফ, তাহলে এইটার রেসপেক্টে করছি। আগেরটাতে করছি এজ বা প্রান্তের রেসপেক্টে, তার আগেরটাই করছি হচ্ছে এই পুরাটার, এই যে একটা কর্নার এইটা, দূরবর্তী কর্নার ওইটা, তাহলে বডি ডায়াগোনাল বলে। তিনটা কিন্তু আমরা একটু তিন রকম ভাবে সলভ করছি, তাহলে সবাই এটা একটু খেয়াল রাখো। আর 3/4 আর এটার ভ্যালুটা কত একটু দেখি, তাহলে হচ্ছে 165, মানে 220 যদি হয় আর এর ভ্যালু। একশো পঁয়ষট্টি আসে কিনা দেখি। এই যে ফেস ডায়াগোনালে ধরলাম, আসছে 164.6, এই যে 164.6, 164.4, সো 165 আসার কথা, 164 মতো আসছে এইটা। না না, টিস্যু টিস্যু আছে এখানে, ভাই একটু টিস্যু ইয়ে করেন তো। ও নাবিল বলছে যে ভাই ব্রেকের আগের পার্টটা দেখলে আমিও পারতাম, হ্যাঁ অবশ্যই পারতাম, না পারার কিছু নাই। আর আনাস জিজ্ঞেস করছো যে এই অ্যাপ্রোচ গুলা কিভাবে ইন্ট্রিনসিকলি আনা যায়, এটা হচ্ছে প্র্যাকটিস, তোমার বিভিন্ন টাইপের সার্কিট দেখে সলভ করতে করতে এই জিনিসগুলা মাথায় আসবে। ঠিক আছে সোহান, মানে দুই রকম টার্মই বলার চেষ্টা করব, তাও কিছু মিস গেলে মনে করাই দিও, পার্টিকুলার কোনো টার্ম যদি থাকে। ঠিক আছে। কিউব সবসময় কর্নার রেসপেক্টে না, এই তিনটা যে দেখাইলাম তিনটার যে কোনো একটা রেসপেক্টে দিতে পারে, বাট এই কিউবটা সলভ করাই মারাত্মক কঠিন হয়ে যাবে এবং ওয়াই ডেল্টা তোমাকে ইউজ করতেই হবে যদি এই প্রতি বাহুর রেজিস্ট্যান্স আর না হয়ে ভিন্ন কিছু হয়, তাইলে এটা ঝামেলা হবে। আচ্ছা ওইখানে একটা ঘড়ি ছিল, ঘড়িটা নাই কেন? ওইটা ঠিক করে আবার তাড়াতাড়ি এখানে লাগাই দিতে হবে, নাইলে আমি কনফিউজড হয়ে যাই। দ্রুত দ্রুত। আচ্ছা, নেক্সট। ও এটা শর্ট সার্কিট লেখা, এটা শর্ট সার্কিট না, এটা হচ্ছে ল্যাডার। এই ল্যাডার সার্কিটটা তোমরা যদি মানে বিভিন্ন রকম মেজারিং ডিভাইস নিয়ে কাজ করো, লাইক অ্যানালগ ভোল্টমিটার বা এরকম কিছু, ওইগুলোর ভিতরে এই ধরনের সার্কিট থাকে, ল্যাডার সার্কিট। এই ল্যাডারটা, এটাকে আসলে কি বলা যায় জানো? এটা যদি আর হয়, এটা টুয়াইস আর, এটা আবার আর, তাহলে আর, টু আর, আর ল্যাডার। এখানে যদি কিছু না থাকতো, সবগুলো শর্ট করা থাকতো, তাহলে আর, টু আর, ল্যাডার। এখানে যদি আর 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 থাকতো, তাহলে আর 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 ল্যাডার। ল্যাডার মানে কি? মই। তাহলে এটা মইয়ের মতো না? এক একটা রেজিস্ট্যান্স হচ্ছে মইয়ের এক একটা ধাপ, এরকম। তো এইখানে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি? এটা কোন পর্যন্ত আছে? অসীম পর্যন্ত। কোন পর্যন্ত আছে? অসীম পর্যন্ত। তাইলে আমরা একটা কাজ করি, আমরা এ আর বি বিন্দুর মধ্যে ধরে নেই এই যে অসীম পর্যন্ত যে ল্যাডারটা আছে, এই পুরাটার একটা রেজিস্ট্যান্স ধরে নিলাম, সেই রেজিস্ট্যান্সটা ধরে নিলাম এক্স। কত ধরে নিলাম? এক্স। এখন আমাকে বলো, এই অসীম সংখ্যক ল্যাডার থেকে, মানে ল্যাডারের স্টেপ থেকে আমরা যদি এই প্রথম এই তিনটা রেজিস্ট্যান্স বাদ দেই, এই যে এই 5, এই 10 এবং এই 5 বাদ দেই, তাহলে আবার কি 5 10 5, 5 10 5, 5 10 5 অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে অসীম থেকে এক বাদ দিলে কত থাকে? অসীম। তাহলে কেউ যদি জিজ্ঞেস করতো যে আচ্ছা এইটুক বাদ দিলাম, শুধু এইটুকুর রেজিস্ট্যান্স কত,
অসীম পর্যন্ত, তখন তুমি বলতে বাধ্য হইতা না যে আচ্ছা পুরাটার যেহেতু রেজিস্ট্যান্স এক্স অসীম পর্যন্ত, তাহলে একটা স্টেপ যদি আমরা বাদও দেই তাও তো আসলে এখান থেকে শুরু করে অসীম পর্যন্ত স্টেপ, তাহলে এইটুকুর রেজিস্ট্যান্সও আসলে এক্স, এবং এইটা বুঝাই হচ্ছে এখানে মূল কাজ, এরপরে বাকিটুকু অনেক সহজ। তাইলে আমরা এই যে এই পুরো সার্কিটটাকে রিপ্লেস করে দিতে পারি কি দিয়ে, এক্স দিয়ে। তাহলে আমি রিপ্লেস করে দিলে দেখো তো কেমন দেখতে হয় জিনিসটা। এ আর বি এর মধ্যে এখানে 5 আছে, এখানে 10 আছে, আর এখানে হচ্ছে 5 আছে, আর এই যে এখানে এই পুরাটার জায়গায় কত বসাবো, এক্স। তাহলে এই পুরাটার জায়গায় আমি বসাইলাম এক্স। এখন কেউ যদি তোমাকে বলে যে আচ্ছা এই পুরাটার রেজিস্ট্যান্স কত, তুমি বলবা এই পুরাটার রেজিস্ট্যান্স তো আমরা আগেই বলছি এক্স। তার মানে কি, 10-এর সাথে এক্স কে প্যারালাল করে দুই পাশের দুইটা 5 কে সিরিজ করলে এক্স পাওয়া যায়। তার মানে 10-এর সাথে এক্স কে প্যারালাল করলে কত পাই আমরা, দুইটাকে প্যারালাল করা মানে কি 1/10 1/x হোল ইনভার্স, তাহলে একটা হয়ে যাবে। তার সাথে এদিকে 5 এদিকে 5, এই যে এই দুইটাকে প্যারালাল করে এটা পাইছি, দুই পাশের 2 5 সিরিজ, তাহলে 5 5 ইকুয়ালস কত হইতে হবে, x হইতে হবে। ব্যাস, তোমার কাজ শেষ। এবার চলো আস্তে ধীরে সলভ করি। তাহলে এইখানে আসতেছে 10x ডিভাইডেড বাই 10 প্লাস x প্লাস 10 ইকুয়ালস x। আমরা উভয় পক্ষে 10 প্লাস x দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 10x প্লাস 10 into 10 plus 10x equals 10x plus x স্কয়ার, এরকম আসছে। তাহলে এরকম যদি আসে, তুমি দুই পাশে এই 10x কেটে দাও, তাহলে এখানে হচ্ছে 10x plus 100 equals x স্কয়ার। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে x স্কয়ার minus 10x minus 100 equals 0। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে তুমি x এর ভ্যালু পেয়ে যাবা। তাহলে x এর ভ্যালু আমি এখানে ক্যালকুলেটরে একটু বসাই, তোমরাও বসাও, দেখো কত আসে। (16.18) আর (-6.18). আমরা পজিটিভটা নিব, তাহলে এই 16.18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16.18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সানিয়া জিজ্ঞেস করছিল যে x/2 হবে কিনা। না, x/2 হবে না, কারণ এই পুরা এন্টায়ার ল্যাডারকে আমি ধরছি এক্স, একটা স্টেপ বাদ দিলেও এন্টায়ার ল্যাডারটাই থেকে যায়, কারণ এটা তো অসীম পর্যন্ত। তাইলে এইটুকু হইতে হবে এক্স। তাইলে এই পুরা সার্কিটের মধ্যে এই এক্স কোথায় জুড়ে দেওয়া আছে, এইখানে। তাহলে আমি এই যে 5 10 5 এর সাথে এক্স জুড়ে দিছি, পুরাটা মিলে যা হয় সেটাও এক্স। তাহলে এই দুটো তো প্যারালাল, 1/10 প্লাস 1/x হোল ইনভার্স প্লাস 5 প্লাস 5 ইকুয়ালস এক্স। তাহলে এখান থেকে সলভ করলে এটা আসে। আচ্ছা, আনাসের অ্যান্সার ঠিক আছে না? তাহলে যাদের যাদের এটা অ্যান্সার মিলছে, এটা যদিও একটু কঠিন ছিল, 16.18 যারা আনতে পারছো তাদের জন্য 1 পয়েন্ট। মানে এমন না যে খালি নিজে নিজে পারলেই এখানে পয়েন্ট পাবা, নিজে নিজে পারলে তো ডেফিনেটলি পয়েন্ট পাবা। বাট কেউ যদি হচ্ছে এইটুক দেখার পরে বাকি ক্যালকুলেশনও অন্তত নিজে নিজে করো, এই যে 16.18 পর্যন্ত, তারাও পয়েন্ট পাবা। আচ্ছা, নেগেটিভ রেজিস্ট্যান্স মানে কি এখানে? নেগেটিভ রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে ভি ইকুয়ালস আই আর না। তাহলে ভি ইকুয়ালস আই আর এই কথাটার মানে কি, আই যেদিকে যাচ্ছে সেই বরাবর বিভব পতন হয় কত, রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট এর সমপরিমাণে। তাহলে পজিটিভ রেজিস্ট্যান্স মানে হচ্ছে তুমি ভোল্টেজকে যদি ওই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করো, তাহলে ওখানে কারেন্টটা পেয়ে যেতে পারো। উল্টা কথা আর কি, ঘুরায় বললাম, বিভব পতন থেকে ঘুরায় বললাম।
তাহলে এখন যদি তুমি মাইনাস দিয়ে ভাগ করো রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে কারেন্টটা কি অপোজিট ডিরেকশনে চলে আসতেছে না? তার মানে হচ্ছে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বিভব পতন না হয়ে উন্নতি হচ্ছে। তো সেটা তো হয় না, কারণ কারেন্ট তো সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবেই যায়, উল্টা তো আর যায় না। তো এটা কন্ট্রাডিক্ট করে। তো এই জন্য আসলে আমরা এখানে নেগেটিভ ভ্যালুটা পাবো না। সানিয়ারও ঠিক আছে তাই না? গুড, ভেরি গুড। একদম 16.18 না, কাছাকাছি আসলেও হবে। তীর্থ জিজ্ঞেস করছো পয়েন্ট দিয়ে কি হবে। তীর্থ, আমরা মাঝে মধ্যে ক্লাসে পয়েন্ট কাউন্ট করি এই কারণে ক্লাসের শেষে একটু মিলাই নেই কে কত পয়েন্ট পাইলো, তাহলে ওই ক্লাসটা তার জন্য কত ইফেক্টিভ এবং সে কত মনোযোগ দিয়ে করছে এটার একটা ইন্ডিকেটর। সো এরকম কেউ কাউকে যদি দেখা যায় যে পরপর অনেকগুলা ক্লাসে সে হাই স্কোর করতেছে, তার মানে সে রেগুলার কনসিস্টেন্সির সাথে ক্লাস করতেছে। আর 26-এর ব্যাচে এটা শুরু করছি, তোমাদের ব্যাচেও তাহলে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এরকম রেগুলার কয়েকটা ক্লাসে যার হাইয়েস্ট পয়েন্ট পাবে, কোনো একটা ক্লাসে আমি ঘোষণা দিব যে আজকের ক্লাসে যে হাইয়েস্ট পয়েন্ট বিজয়ী হবে তাকে হচ্ছে আমাদের তরফ থেকে একটা করে গিফট পাঠাবো আর কি, এরকম। হ্যাঁ, কাছাকাছি আসলেও পয়েন্ট পাবা। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাই মুভ করি। এটা হচ্ছে ওয়াই ডেল্টা। এটা তোমাদের সিলেবাসে নাই, এটা আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি। এটাকে বলে ডেল্টা কানেকশন, আর এটাকে বলে হচ্ছে ওয়াই কানেকশন। আমরা এই তিনটা পয়েন্ট ফিক্স করলাম। এই যে তিনটা পয়েন্ট, একটা পয়েন্টের নাম এ, একটা পয়েন্টের নাম বি, একটা পয়েন্টের নাম সি। সেই একই তিনটা পয়েন্ট এইখানেও আছে, এ, বি এবং এখানে হচ্ছে সি। আমরা এখানে বামে একটা কনফিগারেশন দেখতে পাচ্ছি, তিনটা দিয়ে একটা ত্রিভুজ হয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্স গুলার আমরা এক একটা করে নাম দিতে পারি। হ্যাঁ, এক একটা করে নাম দেওয়া যায়। মনে করো এটার নাম দিলাম আমরা হচ্ছে এই পয়েন্টের নামে, এটাকে নাম দিলাম আর এ, এটাকে নাম দিলাম আর বি, এটাকে নাম দিলাম হচ্ছে আর সি। আর এখানে এগুলাকে আমরা নাম দিলাম হচ্ছে 1 2 3 দিয়ে। মনে করো এটা হচ্ছে আর 3, এটা হচ্ছে আমাদের আর 2, আর এটা হচ্ছে আমাদের আর 1, এরকম। তো আমার কথা হচ্ছে এই কনফিগারেশন থেকে এই কনফিগারেশনটা পাওয়া যায়, বা ওয়াই থেকে ডেল্টা বা ডেল্টা থেকে ওয়াই এ কনভার্ট করা যায়। মানে কি? মানে হচ্ছে তুমি এই আর 1 আর 2 আর 3 উঠায় ফেলবা। উঠায় ফেলে তুমি এইখানে এমন ভাবে তিনটা রেজিস্ট্যান্স বসাবা, এই যে এমন ভাবে এরকম তিনটা রেজিস্ট্যান্স বসাবা যাতে এই পয়েন্টগুলোর মাঝে বিভব পার্থক্য, কারেন্ট এগুলো সেম থাকে। তাহলে এটা হচ্ছে ডেল্টা থেকে ওয়াই তে চলে গেল। অথবা তোমার কাছে আছে এরকম, তুমি এই তিনটা রেজিস্ট্যান্স উঠায় ফেলবা। উঠায় এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে তিনটা রেজিস্ট্যান্স এইভাবে ত্রিভুজের মতো করে বসাবা যাতে তোমার এ, বি এবং সি এই তিনটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যগুলা আর কারেন্টগুলো আগের মতোই থাকে। তাহলে তো ইকুইভ্যালেন্ট। তাহলে একটা থেকে আরেকটাতে কনভার্সন বুঝাচ্ছি। তাহলে আমরা মনে করো ডেল্টা থেকে ওয়াইতে যাইতে চাই, ডেল্টা টু ওয়াই কনভার্সন। তার মানে ডেল্টার ভ্যালুগুলা দেওয়া আছে, আমাকে বের করতে হবে হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলা, এইটা। তাহলে সেটা আমরা কিভাবে বের করব? যে কোনো একটা দিয়ে চিন্তা করি। মনে করো হচ্ছে এই যে আর এ, এইটার ভ্যালু বের করতে হবে। আর এ, এটার ভ্যালু বের করতে হবে। আর এ কোনটা? এই যে এইটা, এই আর এ আমার লাগবে। তাহলে আর এ এটা আমরা কিভাবে পাবো? এটা পাবো হচ্ছে এটার দুই পাশে কি কি ছিল। এটার দুই পাশে ছিল হচ্ছে আর 2 এবং আর 3। তাহলে আর 2 এবং আর 3 আমরা গুণ করব, করে আমরা ভাগ করব হচ্ছে সবগুলা দিয়ে। সবগুলা দিয়ে বলতে হচ্ছে আর 1 আর 2 আর 3 এর যোগফল দিয়ে আমরা হচ্ছে ভাগ করে দিব। তাহলে হচ্ছে আর 1 আর 2 আর 3 এটা দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে আর এ এটার ভ্যালু পাবো। তাহলে এখন তুমি যদি চিন্তা করো ভাইয়া তাহলে আর বি কিভাবে পাবো? আর বি তো এইখানে। তাহলে এর দুই পাশে কারা কারা ছিল? আর 1 আর 3। তাহলে এখানে হয়ে যাবে আর 1 আর 3 ডিভাইডেড বাই আর 1 প্লাস আর 2 প্লাস আর 3। একটা লিখে দিলেই বাকিগুলো নিজে বোঝা যায়। আর ওয়াই থেকে ডেল্টা, এইটার মানে হচ্ছে তোমাকে আর এ আর বি আর সি এর ভ্যালুই দেওয়া আছে, বরং তোমাকে হচ্ছে আর 1 আর 2 আর 3 এগুলার ভ্যালু বের করতে হবে, ওয়াই থেকে ডেল্টাতে যাইতে হবে। সেটা আমরা কিভাবে করব? মনে করো কথার কথা আমি হচ্ছে আর 1 বের করতে চাই। হ্যাঁ, আমরা হচ্ছে আর 1 বের করতে চাই। তাহলে আর 1 বের করতে চাইলে এখানে আগে কারা কারা ছিল? আগে ছিল হচ্ছে আর এ আর বি আর সি।
সেগুলো দুইটা দুইটা করে নিয়ে যোগ করব। আর এ, আর বি, আর বি, আর সি, আর সি, আর এ ডিভাইডেড বাই এই যে আর এ, সরি আর ওয়ান এইখানে বসবে, এটার অপোজিটে কে ছিল? আর এ ছিল, তাহলে আর এ দিয়ে ভাগ হয়ে যাবে, আর এ দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এইভাবে কনভার্সনটা করতে হয়। তাহলে ডেল্টা থেকে ওয়াইতে কিভাবে যাব? ওয়াইতে নতুন করে যেটা বসবে তার দুই পাশে ডেল্টার যারা ছিল তাদের গুণফল ডিভাইডেড বাই ডেল্টার সবগুলার যোগফল। আর ওয়াই থেকে আমরা ডেল্টাতে কিভাবে যাব? ওয়াই থেকে ডেল্টায় যাওয়ার নিয়ম, ওয়াই এ যারা ছিল তার দুইটা 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 করে গুণফলের যোগফল ডিভাইডেড বাই যেখানে আমাদের নতুন রেজিস্ট্যান্সটা বসতেছে তার অপোজিটেরটা দিয়ে ভাগ। সরি। তো এটাই হচ্ছে আমাদের ওয়াই ডেল্টা। তাহলে এটা তোমাদের সিলেবাসে নাই, তাই প্রুফ করলাম না। এখন আমরা এটা ছোট্ট করে একটু করে দেখব কোথায় কাজে লাগে। ওই যে আগের দিন একটা সার্কিট দেখাইছিলাম এরকম, এই যে এরকম ছিল। তো এইখানে আমরা ওয়াই ডেল্টা ছাড়া আসলে সমাধান করতে পারি না, ওয়াই ডেল্টা দিলে সমাধান হয়ে যায়। সে কিরকম দেখো, এখানে আমরা রেজিস্ট্যান্সের ধরো ভ্যালু দিয়ে দিলাম, হ্যাঁ এটার ভ্যালু হচ্ছে মনে করো 3, এটার ভ্যালু 6, এটার ভ্যালু 9, এরকম। তো এরকম যদি হয়, আর এদিকের যে ভ্যালুগুলা, এটা মনে করো 2, এটা ধরো 4, এটা 1, এটা হচ্ছে 5, কমন কিছু আছে? না, কমন কিছু নাই। এক্ষেত্রে তুমি সিরিজ প্যারালাল দিয়ে সমাধান করতে পারতেছো না, আবার সিমেট্রিকও না, তাহলে সিমেট্রি দিয়েও তুমি সলভ করতে পারতেছো না। এখন ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করতে হবে। সে কি রকম? এই দেখো, আমরা একটা কাজ করতে পারি না, এখানে একটা ডেল্টা আছে, এই ডেল্টাটাকে আমরা ওয়াই বানায় ফেলতে চাই। এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স দিতে চাই, এইখানে একটা রেজিস্ট্যান্স দিতে চাই, আর এইখানে একটা রেজিস্ট্যান্স দিতে চাই। তাহলে ডেল্টাটা কি হয়ে যাবে? একটা ওয়াই হয়ে যাবে। তাহলে এটার বদলে এইটা, তাহলে এটার বদলে যদি এইটা হয়, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? আমার এই 5-এর পরে এইখানে একটা রেজিস্ট্যান্স, এই কোনাকুনি বরাবর একটা, এই বরাবর একটা, আর এইখানে একটা ছিল আগে থেকে, এখানে একটা ছিল আগে থেকে, এটা সামনে গেছে। তার মানে এই যে এই জায়গায় আমাদের ডেল্টাটা আগে ছিল, এই যে এইখানে আমাদের ডেল্টা আগে ছিল, এখন তার জায়গায় আমরা কি বসাইছি? ওয়াই। তো চেঞ্জ করি নাই কোথায়? এই 5-এর জায়গায় চেঞ্জ করি নাই, এই 1-এর জায়গায় চেঞ্জ করি নাই, এই 2 বা 4-এর জায়গায় চেঞ্জ করি নাই, এইখানে চেঞ্জ করছি। তাহলে এইখানে যে বসবে সে কত হবে? তার দুই পাশে কে ছিল? 3 আর 6, তাহলে 3 6 18 ডিভাইডেড বাই এই তিনটার যোগফল। তাহলে আমি আলাদা আলাদা করে এখানে এটা লিখতেছি। তাহলে এইখানে যে বসবে সে হচ্ছে 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 6 9। তাহলে দেখি কত আসে। 3 6 18, 3 আর 6 9 9 18, তার মানে হচ্ছে 1। তাহলে এখানে আমরা কত বসাবো? 1 ওহম বসাবো। ঠিক একইভাবে এইখানে আমরা কত বসাবো? এটার দুই পাশে কে কে ছিল? 3 আর 9, তাহলে হচ্ছে 3 নং 27 ডিভাইডেড বাই 3 6 9 অর্থাৎ 18। তাহলে হচ্ছে এখানে 3/2 আসতেছে, তাহলে এখানে আসতেছে 3 ডিভাইডেড বাই 2। এইখানে কত বসাবো? এখানে দুই পাশে ছিল হচ্ছে 6 আর 9, তাহলে 6 নং 54 ডিভাইডেড বাই 3 6 9 18। তাহলে হচ্ছে 54/18 কত হয়? 3, 54
বাই 18 3। তাহলে এখানে আমরা হচ্ছে 3 বসাবো। এখন কিন্তু এটা সলভ করা ইজিয়ার। কেন ইজিয়ার দেখো, এই যে 5 তার সাথে 3/2 সিরিজ, এই যে 1 তার সাথে 2 সিরিজ, এই যে 3 তার সাথে 4 সিরিজ। তাহলে উপরে 3 নিচে 7 প্যারালাল করে দাও। প্যারালাল করে এই পাশের 1 3/2 আর 5 এদের সাথে যোগ করে দাও। করে দিলে তুমি টোটাল একটা রেজিস্ট্যান্স পাবা। আমি একবারে ফাইনালটা লিখতেছি। তাহলে উপরে আমার 3 নিচে হচ্ছে 7, 3 আর 7 প্যারালাল করলে কত হয় 1/3 প্লাস 1/7 হোল ইনভার্স, তাহলে 21/10। তার সাথে যোগ করব 1, তার সাথে যোগ করব 1.5, তার সাথে যোগ করব 5, তাহলে হচ্ছে 9.6। তাহলে এটার ফাইনাল ভ্যালু হচ্ছে 9.6 ওহম। 9.6 ওহম। সানিয়ার তো হচ্ছে আর এ আর বি আর সি ঠিকই আসছিল, কিন্তু আর 8.1 আসলো কেন? 9.6 হবে। মিম জিজ্ঞেস করছো কারশফস ল ইউজ করে এটা সলভ করা যাবে কি না। এই যে ওয়াই ডেল্টা কনভার্সনটা যে আমরা দেখলাম, এটা ওই কারশফস ল ইউজ করেই আসছিল। তো কারশফস ল তো এখন আমরা যাই নাই, যাব। বিভব বিভাজক নীতি, ভোল্টেজ ডিভাইডার রুল। দেখো, এইটা একটা ব্যাটারি, কত ভোল্টেজ আছে? ভি। ভালো কথা, ভি এর আমি মানও দিয়ে দিতে পারি, মনে করো 18 ভোল্ট। রেজিস্ট্যান্স আছে এখানে সিরিজে একটা, দুইটা, তিনটা, যাদের ভ্যালু যথাক্রমে R1, R2, R3। এগুলো আমি পরে দিয়ে দিতে পারি চাইলে। 3, এটা মনে করো 9, 24, এরকম দিয়ে দিলাম। তো ভ্যালু পরের কথা, আগে জাস্ট ভি আর R1, R2, R3 এইভাবে চিন্তা করো। এদের ভিতর দিয়ে কি যাবে? কারেন্ট যাবে আই। একই আই কারেন্ট সবার ভিতর দিয়ে যাচ্ছে। তো আমরা চিন্তা করতে পারি যে এই যে আই কারেন্ট এদের ভিতর দিয়ে যাচ্ছে, সেটাকে আমি কি লিখতে পারি? আমরা আই ইকুয়ালস লিখতে পারি ভি ডিভাইডেড বাই, তিনটা সিরিজে আছে না, তাহলে প্যারালাল সরি সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এস। আর এস এর ভ্যালু কত? আর এস এর ভ্যালু হচ্ছে তিনটার যোগফল। আর এস মানে হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, তাহলে হচ্ছে R1, R2, R3 যোগ করলেই সিরিজ রেজিস্ট্যান্স বের হয়। তাহলে আমরা আই কে লিখতে পারি ভি বাই আর এস। আচ্ছা, এখন তুমি তো আই এর ভ্যালু পেয়ে গেছো। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, তুমি বলবা যে R1 এর ভিতর দিয়ে কারেন্ট যায় আই, তাহলে বিভব পার্থক্য, এটার বিভব পার্থক্য যদি V1 লিখি, সেটা হবে হচ্ছে আই R1। লজিক্যাল। ঠিক একইভাবে এইখান থেকে এই পর্যন্ত R2 এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? V2 ইকুয়ালস আই R2। আবার R3 এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? V3 ইকুয়ালস আই R3। এরকম লেখা যায় না? হ্যাঁ, এরকম লেখা যায়। আর এই লাইনগুলোকে আমি ডট ডট দিয়ে দেই, তাহলে তুমি বুঝবা এগুলা সার্কিটের কোনো লাইন না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য লাইন টেনে দেখাইছি। এই যে এরকম। তো আই এর ভ্যালু আবার তুমি জানো, তাহলে এইটাকে দেখো এরকম লেখা যায় ভি বাই আর এস R1, ভি বাই আর এস ইন্টু R2, ভি বাই আর এস ইন্টু R3। তুমি বলতে পারো যে ভাই এইভাবে লিখে আসলে লাভ কি? তাইলে তুমি এটাকে জেনেরিক আকারে লিখতে পারো। দেখো, V1 হচ্ছে ভি বাই আর এস ইন্টু R1, V2 হচ্ছে ভি বাই আর এস ইন্টু R2। তাহলে জেনেরিক আকারে তুমি কি লিখতে পারো না? Vx ইকুয়ালস ভি বাই আর এস ইন্টু আর এক্স, এইভাবে লেখা যায়, তাই না? তার মানে হচ্ছে একটা ভি এর সাথে যতগুলা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে, তুমি যদি খালি ভি কে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে
যেই রেজিস্ট্যান্সের দুই পাশে বিভব পার্থক্য বের করতে চাও, ভি বাই আর এস কে সেই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করো, তাহলে তার দুই প্রান্তের বিভব পার্থক্য বের হয়ে যাবে। এইটাই হচ্ছে বিভব বিভাজক নীতি। তাহলে সেই বিভব বিভাজক নীতি অনুযায়ী সিরিজে যারা থাকতেছে সবার জন্য ভি বাই আর এস বা এই কারেন্ট এটা তো কনস্ট্যান্ট। কেন? কারণ সিরিজে সবার কারেন্ট বা আই বা ভি বাই আর এস এটা তো সেম। সেম যদি হয় তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা, ভি এক্স প্রপোর্শনাল টু আর এক্স। মিনিং হইল এই রেজিস্ট্যান্স গুলার মধ্যে যার ভ্যালু বেশি তার দুই প্রান্তে বিভব পার্থক্য থাকবে তত বেশি, যার ভ্যালু কম তার দুই প্রান্তে বিভব পার্থক্যও থাকবে কম। এই হচ্ছে এটার মিনিং। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে এক্সাম্পল দেখব এখন। রসিব বলছে যে ভাইয়া এখানে কি ডেল্টা কনভার্সন দেখাইতে পারেন? পারবো না কেন, চলো একটু দেখি। আগেরটাতে এখানে যদি আমি ডেল্টা কনভার্সন করতাম সেটা কোথায় করতাম? এই যে এই তিনটার মধ্যে করা পসিবল ছিল, 3, 5, 9। তাহলে এখানে একটা ডেল্টা করে ফেললে এই ডেল্টার এই বাহু আর এই ডেল্টার এই বাহু প্যারালাল হয়ে একটা হয়ে যেত। তখন এখানে কি হয়ে যেত, দুই পাশে শুধু দুইটা ডেল্টা থাকতো আর এখানে একটা লম্বা, বা ওইটারও তুমি ডেল্টা করে ফেলতা, তারপরে আবার হচ্ছে কনভার্ট করে নেওয়া যাইতো। তো এখানে ওয়াই করলে তাড়াতাড়ি সমাধান হয় তাই ওয়াই করছি। আচ্ছা, এটা তো ক্লিয়ার। এখন এটার আমরা এক্সাম্পল দেখব, একটা নয় দুইটা, এবং সুন্দর সুন্দর এক্সাম্পল দেখব। সবাই ভালো করে খেয়াল করবা, এগুলো হচ্ছে একেবারে ডিসি সার্কিটের বেসিক আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। সত্যি কথা বলতে এই আমাদের সার্কিটের ক্লাস নিছিলেন হচ্ছে সোহাগ ভাইয়া নিজে। তো ভাইয়া একদম সুন্দর করে ক্লিয়ার করে আমাদেরকে পড়াই দিছিলেন। তারপরে যখন হচ্ছে বুয়েটে একদম ওয়ান ওয়ান মানে হচ্ছে আমাদের প্রথম সেমিস্টারের মানে প্রথম ইয়ারের প্রথম টার্মে যখন ডিসি কুইজ হয়েছিল, প্রথম কুইজ, ওইখানে হচ্ছে মোটামুটি কঠিন প্রশ্ন হয়েছিল, কিন্তু ওই প্রশ্নগুলো আমাদের কয়েকজনের কাছে খুব সহজ লাগছিল এবং আমরা সবগুলাই পারছিলাম। কি কারণে? কারণ এই যে ভাইয়া যেভাবে বেসিক দিয়ে দিয়ে পড়াইছিল সব ওইগুলার মধ্যে পড়ে গেছিল। তো পরে দেখা গেছে অনেকে যারা এইভাবে আগে থেকে পড়ে নাই বা চিন্তা করে নাই তারা অনেকে প্রশ্ন দেখে হচ্ছে ভেবাচাকা খেয়ে গেছিল, বাট আমরা কয়েকজন একেবারে ফুল মার্ক পেয়ে গেছিলাম বা ফুল অ্যান্সার করে ফেলছিলাম এরকম। তো তোমাদের যে বেসিক দিচ্ছি ওই বেসিকটা যদি হচ্ছে মাথায় নিতে পারো এবং কাজে লাগাইতে পারো, তাহলে হচ্ছে এটা তোমাদেরও কাজে লাগবে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পার্সু করবা পরবর্তীতে গিয়ে। ওকে। নাবিল বলছে সোহাগ ভাইয়ের ক্লাস চাই। ভাইয়া এই বিল্ডিং এই আছে, ভাইয়াকে আমরা রিকোয়েস্ট করতেই পারি, একদিন একটা ক্লাস নিল। কি বলো আলিফ? আলিফ মাথা ঝাঁকাইছে, তার মানে হচ্ছে আমরা রিকোয়েস্ট করব। ঠিক আছে, যাও। মজা না, সিরিয়াসলি বললাম। আচ্ছা, তাহলে বিভব বিভাজক নীতি থেকে আমরা প্রশ্ন করব। দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপারগুলা কি কি একটু খেয়াল করো। আমরা আগের এক্সাম্পলটাতেই একটু যাই। আগের এক্সাম্পলটাতে কি ছিল? এটা 18 ভোল্ট ছিল, এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমরা এখানে যে রেজিস্ট্যান্স গুলো দিছিলাম সেই রেজিস্ট্যান্স গুলার ভ্যালু কত ছিল একটু দেখে আসি। 3, 9, 24। তাহলে 3, 9, 24। তাহলে এখানে আর এস কত? 3, 9, 24। তাহলে হচ্ছে 9 এর 3-এ 12, 12 আর 24-এ হচ্ছে 36। আর ভি ইকুয়ালস কত? ভি ইকুয়ালস হচ্ছে 18। তাহলে যে এখানে ভি ইকুয়ালস 18। তাহলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এই 3-এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত, কি কত? বিভব পার্থক্য সেটা কত? ভি বাই আর এস ইন্টু 3। ভি কত? 18। আর এস কত? 36। তাকে কি দিয়ে গুণ করলাম? 3 দিয়ে। কত আসলো? 1.5 ভোল্ট। 9-এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? 9-এর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ভি বাই আর এস ইন্টু 9। সেটা কত? 18/36 ইন্টু 9। তাহলে এখানে হচ্ছে 4.5 ভোল্ট আসলো। এইবার হচ্ছে 24। তাহলে ভি বাই আর এস ইন্টু 24। তাহলে 18/36 ইন্টু 24। তাহলে কত আসতেছে? 12 আসতেছে, 12 ভোল্ট।
এগুলো হচ্ছে বিভব পার্থক্যগুলা, শুধু এগুলা কি বিভব পার্থক্য। এখন আমি তোমাকে পয়েন্ট দাগায় দিলাম, যে বলতো এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি। আমি এ পয়েন্টটাকে এইখানেও আঁকতে চাই, কারণ এ পয়েন্ট আর এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত তো একই। আর সি পয়েন্টটাকে আমি এইখানেও আঁকতে চাই, কারণ সি, ও সরি, এটা তো সি, এই পাশে আরেকটা লাগবে, তাহলে এটা হচ্ছে ডি। ডি পয়েন্ট আর এই ডি পয়েন্ট একই, ব্যাটারি নেগেটিভ প্রান্ত। আমি এই পেজটাকে আগে থেকেই একটু কপি করে রাখি ফর এ রিজন। দেখো এইরকম। তো এখন তোমাকে যদি এবিসিডি পয়েন্টের ভোল্টেজ বলতে বলে, তাইলে তুমি কি বলবা? ইন জেনারেল আমরা কি ধরি? ইন জেনারেল আমরা ধরি এই যে ব্যাটারির ভোল্টেজ, যে আমি বলছি 18, কথাটার মিনিং কি? মিনিং হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের তুলনায় ব্যাটারির পজিটিভ প্রান্তের ভোল্টেজ হচ্ছে 18 বেশি। তাহলে নর্মালি ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, এটাকে হচ্ছে 0 ভোল্ট ধরা হয়। এটা হচ্ছে গ্রাউন্ডের চিহ্ন, 0 ভোল্ট। তাহলে এটা হচ্ছে 0 ভোল্ট ধরা হয়। তাহলে ডি এর ভোল্টেজ কত? ভিডি, এটা হচ্ছে 0। এখন ডি থেকে যখন আমরা এ তে গেছি, ব্যাটারির মাইনাস থেকে প্লাসে গেছি, তো ব্যাটারির গায়ে 18 লেখা মানে কি মাইনাস থেকে প্লাসে 18 বেশি। তাহলে ভি এ যেটা, সেটা হবে 18 ভোল্ট। ভেরি গুড। এখন কারেন্ট কোন দিকে যাচ্ছে? প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে কারেন্টের দিকে গেলে কি বিভব বাড়ে না কমে? কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তাহলে মানে এখান থেকে এখানে কম। কত কম? এই যে এত কম। তাইলে আমাকে কেউ যদি বলে ভিবি কত, সেটা হবে ভি এ মাইনাস 1.5। তাহলে 18 থেকে 1.5 বিয়োগ করলে কত হয়? 16.5 ভোল্ট। একইভাবে কেউ যদি জিজ্ঞেস করে ভি সি কত, ভি সি, তাহলে আমি কি লিখবো? সি কোথায় আছে? এইখানে। তাহলে বি এর থেকে আরো কম। কত কম? 4.5 কম। তাহলে ভি বি এর থেকে তুমি 4.5 কমায় দাও, তাহলে কত আসতেছে? কত? 16.5 থেকে 4.5 কমায় দাও, 12 ভোল্ট। ফাইনালি তোমাকে কেউ যদি বলে যে ভাই ভিডি কত, তুমি এখানে যদিও লিখছো যে ভিডি হচ্ছে 0, তো এখান থেকে বাইর করা যাবে না? সি এর নিচে ডি, তাহলে সি এর থেকে ডি কত কম? 12 কম। তাহলে হচ্ছে ভিডি ইকুয়ালস ভিসি মাইনাস 12। তো ভিসি নিজেই তো 12 ছিল, বিয়োগ করলে 0, তো সেটাই তো আমি পাইছি এখানে আইসা। তাহলে ফুল লুপ কমপ্লিট হইল, ফুল লুপ কমপ্লিট হইল। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা তো আমরা বুঝছি, কোনো সমস্যা নাই তো? ডান। আচ্ছা, তাহলে এখন পরের পেজে আসি। পরের পেজে আমি তো এই ছবিটাই পাইছি, তাহলে এটা কপি করে রাখলাম কেন? আমি এখানে একটা টুইস্ট আনতে চাই। টুইস্টটা হচ্ছে আমি এই বি পয়েন্টটাকে গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। এই যে এই বি পয়েন্টটা আছে না, এই বি পয়েন্টটাকে টাইনা নিয়ে মাটিতে লাগাই দিলাম। মাটি কত? 0 ভোল্ট। তাহলে আমাদের বি পয়েন্টের ভোল্টেজ কত হয়ে গেল? ভিবি, এটা হয়ে গেল 0 ভোল্ট। আচ্ছা, এখন মাটিতে যে লাগাইলাম, তাহলে এই তার দিয়ে কি কারেন্ট যাবে নাকি যাবে না? অ্যান্সার হচ্ছে না, যাবে না। কারণ এটা একটা ক্লোজ লুপ না, এটা তো সিঙ্গেল একটা তার। সিঙ্গেল ওয়্যার দিয়ে কি আমি বলছি কারেন্ট যায় বা আসে? না। কিন্তু এটা কি করছে? রেফারেন্স সেট করে দিছে যে ভিবিটা হচ্ছে 0। আচ্ছা, ভিবি 0, ভালো কথা। তাইলে আমাদের হচ্ছে ভিসি কত হবে? ভিসি আগের মতোই, ভিবি এর তুলনায় 4.5 কম। তার মানে হচ্ছে ভিসি নিজেই মাইনাস 4.5 ভোল্ট। আচ্ছা, তাহলে ভিডি কত? ভিডি, এটা হচ্ছে ভিসি এর চেয়ে 12 কম। তাহলে মাইনাস 4.5 থেকে আরো 12 বিয়োগ দাও, তাহলে ভিডি ইকুয়ালস আসতেছে হচ্ছে মাইনাস 16.5 ভোল্ট। তাহলে ভিডি মাইনাস 16.5। এখন ডি এর পরে আছে এ, তাহলে আমরা যদি ভি এ বের করতে চাই, সেটা কি আবার 18 বাড়াই দিবে ভোল্টেজ। তাহলে হচ্ছে ভিডি এর সাথে 18 যোগ করতেছি, যেহেতু ব্যাটারি। ভিডি কত ছিল? মাইনাস 16.5। তার সাথে যদি আমি 18 যোগ করি কত হয়? 1.5 হয়। তাহলে 1.5 ভোল্ট। তাহলে এ তে আছে 1.5। তাহলে আবার বি তে কত হবে? তাহলে ভিবি, এটা হবে ভি এর তুলনায় কম। কতটুকু কম? এই যে এতটুকু কম। কারণ কারেন্ট তো এদিকেই যাচ্ছে, কারেন্টের দিকে যেতে থাকলে কমে ভোল্টেজ। তাহলে ভিবি হচ্ছে আমাদের ভি এর থেকে 1.5 কম, তার মানে 0 ভোল্ট। তাহলে ভিবি তে আইসা আবার 0 পাইলাম। এই দুইটা প্রশ্ন
একটাতে হচ্ছে রেফারেন্স তুমি ধরে নিলা, আর একটাতে হচ্ছে রেফারেন্স প্রশ্নে দেওয়া থাকলো। এগুলি পরীক্ষায় আসে, অনেক পোলাপান পারে না। তোর বলছো যে ভাইয়া টুইস্ট না দিলেই না, তাই না? লাইফটাই এরকম, তুমি টুইস্ট চাইবা না, লাইফ তোমার জন্য টুইস্ট এরকম গিফট হিসাবে নিয়ে আসবে। যখনই মনে করবা যে লাইফে অনেক শান্তিতে আছি, কিরে এত শান্তি লাগে কেন, তখনই দেখবা কোত্থেকে জানি এরকম টুইস্ট এসে হাজির হয়েছে। এটাই লাইফ। আচ্ছা, মিরাজ জিজ্ঞেস করছো যে সেকেন্ডটা প্র্যাকটিক্যালি কিভাবে হয়। কিচ্ছু না, তুমি ব্যাটারি নাও, তিনটা রেজিস্ট্যান্স এইভাবে স্ট্রিং এ লাগাও, তারপরে একটা রেজিস্ট্যান্সের মাঝখান থেকে একটা তার এনে মাটিতে গেঁথে দাও, দেয়ার ইউ হ্যাভ ইট। এরপর তুমি হচ্ছে ওই ভোল্টেজ যে মাপবা, তখন তোমার রেফারেন্স কোনটা? রেফারেন্স হচ্ছে মাটি। তাহলে ভোল্টমিটার দিয়ে যে ভোল্টেজ মাপবা, এক মাথা মাটিতে, আরেক মাথা বিভিন্ন পয়েন্টে আইনা ধরো, আমি যা যা বলছি এক্স্যাক্টলি তাই তাই পাবা। আচ্ছা যাও, এটা একদিন হচ্ছে ভিডিও কইরা ফেলবো না, বাইরে গিয়ে কাদা মাটির মধ্যে পুঁতে ভিডিও করব। ভাইয়া এটা মনে করাই দিয়েন তো, এই যে এটা বাইরে গিয়ে এটা মেপে দেখবো যে এই এখানে যা যা ভ্যালু আসছে, তার মানে আমার 18 ভোল্টের ব্যাটারি লাগবে, তারপরে হচ্ছে 3, 9 আর 24 ওহম লাগবে, ঠিক আছে? এটা একটু নোট নিয়ে রাখেন, এটা তাহলে আমি হচ্ছে করে দেখাবো। সৌরভ বলছে যে সহমত, টুইস্ট হচ্ছে মানে এরকম হয় হঠাৎ করে। আর এসি তো শর্ট সার্কিট হয়, এসির ব্যাপারটা আলাদা। এসিডটা এইভাবে চিন্তা করতে পারবা না, এসির ব্যাপারটা আলাদা, ওইটা পরে আলোচনা করব না। প্রবাহ বিভাজক নীতি, কথা বলতেই অনেক কষ্ট হচ্ছে, দোয়া করে যাতে তাড়াতাড়ি গলাটা ঠিক হয়। প্রবাহ বিভাজক নীতি বা কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল, কিভাবে কারেন্ট ডিভাইডার রুল? দেখো, ধরলাম কথার কথা একটা তারের ভিতর দিয়ে কারেন্ট আসতেছে আই, তোমার সামনে অনেকগুলা রাস্তা আছে, R1, R2, R3, এরকম, R1, R2, R3। তো এগুলোর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে যথাক্রমে I1, I2, I3, এরকম। তো এখন তুমি কিভাবে বুঝবা কোন রাস্তায় কত কারেন্ট যাচ্ছে? বুঝার উপায় কি? আসো দেখি। আমরা R1, R2, R3 এগুলোর ভিতর দিয়ে যাওয়া কারেন্ট গুলোকে আবার একত্র করলে এই পাশে কি পাবো? আই। তাহলে আমি এক কাজ করি, এই তিনটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট যেই রেজিস্ট্যান্সটা, আর ইকুইভ্যালেন্ট বা আর পি, এটার কথা একটু চিন্তা করি। সেটারও একদিক দিয়ে কি ঢুকবে? আই, আরেক দিক দিয়ে কি বের হবে? আই। তাহলে এটার দুই প্রান্তে বিভব পার্থক্য কত? আই ইন্টু আর পি, এটা হচ্ছে ওর পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, প্যারালাল সার্কিটে এই দুই প্রান্তে বিভব পার্থক্য যা, এখানেও প্রত্যেকটা রেজিস্ট্যান্সে একই বিভব পার্থক্য থাকবে না, কারণ প্যারালালে কি সমান থাকে? ভোল্টেজ সমান থাকে। তাহলে এই দুই প্রান্তে বিভব পার্থক্য স্টিল আই আর পি থাকবে। এই দুই প্রান্তে বিভব পার্থক্য আই আর পি থাকবে, নাইলে তো ইকুইভ্যালেন্ট হইল না, একই তো থাকতে হবে। তাইলে ভোল্টেজ জানি এইখানে, রেজিস্ট্যান্স জানি, তাহলে কারেন্ট তো পেয়ে যাব, তাই না? তাহলে I1 ইকুয়ালস আমি কি লিখতে পারবো? ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আচ্ছা, I2 তাহলে কি লিখতে পারবো? ভোল্টেজ ডিভাইডেড বাই R2, ভোল্টেজ ডিভাইডেড বাই R2। I3 ইকুয়ালস ভোল্টেজ ডিভাইডেড বাই R3, এরকম লিখতে পারবো। সো এইটাকে সামারি করলে কি হয়? যে কোনো একটার কারেন্ট IX ইকুয়ালস IRP ডিভাইডেড বাই RX, এইটা দাঁড়ায়। এখন তুমি আমাকে বলো, প্যারালালে তিনটারই কি সমান থাকে? দুই প্রান্তের বিভব পার্থক্য, তিনটা কেন 100টা থাকলেও তার দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, এটাই প্যারালালের বৈশিষ্ট্য। তাহলে IRP জিনিসটা কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলতে পারি IX ইজ প্রপোর্শনাল টু 1 বাই RX? হ্যাঁ, বলতে পারি। তার মানে হচ্ছে প্যারালালে যারা থাকে তার মধ্যে যার রেজিস্ট্যান্স বেশি তার কারেন্ট কম।
যার রেজিস্ট্যান্স কম তার কারেন্ট বেশি, তাই না? তাহলে এখন এটা এখানে ফুল সার্কিট সলভ না করেই আমরা আলাদা আলাদা ব্রাঞ্চের কারেন্ট বলে দিতে পারি। ফুল সার্কিট সলভ না করেই আমরা আলাদা আলাদা ব্রাঞ্চের কারেন্ট বলে দিতে পারি। তাহলে এটার একটা এক্সাম্পলে আসি আমরা। কি হইল? ও, এটা নাড়া খাইছে না? আচ্ছা, চলে আসবে। পিসি কি রিস্টার্ট দিতে হবে? পাওয়ার চলে গেছে? না, স্লাইড কিচ্ছু হয় নাই, ঠিক আছে। মিরাজ বলছে যে গালিব ভাইকে ডাকেন। কেন, গালিব ভাই কি কারেন্টের মিস্ত্রি একলাই? আমরাও কারেন্টের মিস্ত্রি আছি কয়েকজন। আলিফ ভাই, আচ্ছা, প্রবাহ বিভাজক নীতির আমরা এক্সাম্পল চাইছিলাম। 60 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। দুই ওহম, 4 ওহম, 6 ওহম, তিনটা রাস্তা। এখন কোন রাস্তায় কত কারেন্ট যাচ্ছে? তাহলে এটা সুন্দর মতো বের করার সিস্টেম কি? সুন্দর মতো বের করার সিস্টেম হচ্ছে যে আমরা আরপি বের করে নিব। আরপি হচ্ছে 1/2, 1/4, 1/6 হোল ইনভার্স। সেটা কত? 1/2, 1/4, 1/6 হোল ইনভার্স, 12/11। I1, I2, I3 ডিফাইন করে নিলাম। তাহলে I1 কত? IRP, আই কত আমাদের? 60। দেখো কত আসে। তাহলে IRP/2, তাহলে হিসাব করে দেখো কত আসে। আই হচ্ছে 60, আরপি হচ্ছে 12/11, 2 দিয়ে ভাগ করলাম। 360/11। এটা আসছে 360/11। হ্যাঁ, পয়েন্টে রাখলে হবে। তাহলে পয়েন্টে রাখলে কোথায়? 32.73। 32.73, এইটা। দেখো এটা আসছে কিনা। যাদের 32.73 আসছে তাদেরটা ঠিক আছে। আচ্ছা, I3 বের করো তো। I3, I3 বের করো। I3 হচ্ছে 120/11, না?
হ্যাঁ 120/11 অর্থাৎ 10.91। 10.91 যাদের যাদের আসছে তারা 1 পয়েন্ট। 10.91 এত অ্যাম্পিয়ার। 10.91। এইবার চলো আমরা এটা দেখি, একটা সার্কিট সলভিং। কি বলছে এখানে? এটার এবিসিডি 4টা পার্ট আছে। বলছে 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 48 নির্ণয় করতে বলছে। বর্তনীর মূল প্রবাহ আই, 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, এ আর বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য, এরকম এগুলা বের করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইটাকে ধাপে ধাপে সিম্পলিফাই করে তারপর হচ্ছে বের করার চেষ্টা করি। মূল তড়িৎ প্রবাহ বলছে এই যে এইখানে আই। তো আমরা আগে একটু এই ছবিটার মধ্যে দেখি এটাকে রিঅ্যারেঞ্জ করে কোনোভাবে আঁকা যায় কিনা। দেখো তো এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একই পয়েন্ট না? কারণ এদের মাঝখানে কি রেজিস্ট্যান্স নাই? রেজিস্ট্যান্স নাই। তাহলে এগুলোকে একত্র করে দিব। আর এখানে তো একটাই পয়েন্ট আছে এ, এই যে এই চারের এই মাথা এই মাথা। তাহলে এই সার্কিটটাকে নতুন করে যদি আমি আঁকি দেখতে কেমন হয়? এটা দেখতে হয় এইরকম, যে এইখানে 4 ওহম, এইখানে 12 ওহম, এই যে এই 4 এই 12 একই পয়েন্টে গিয়ে লাগছে। তাহলে এই যে এই একই পয়েন্ট, সেই একই পয়েন্ট থেকে এখানে গেছে 10, 15, 30। তারা এই পাশে গিয়ে দেখো সেম পয়েন্টে যুক্ত হয়েছে। এই যে এই তিনটাও একই পয়েন্ট। তাহলে 10, 15, 30। তাহলে এই যে 10, 15, 30, 10, 15, 30, আর ওই পাশে আছে একটা 8। এইরকম। তো সেখানে আমাদেরকে বলছে এই বিন্দু দিয়ে যে মূল কারেন্টটা ঢুকে এই কারেন্টটার ভ্যালু হচ্ছে আই। ওকে গ্রেট। এরপরে কি কি বলছে দেখো, বলছে 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 48 ভোল্ট। 4 ওহমটা কোথায়? এই যে এইখানে। আমাদেরকে বলেই দিছে এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য 48 ভোল্ট। আচ্ছা এই 4 আর এই 12 প্যারালাল না? প্যারালালে কি সমান থাকে? ভোল্টেজ সমান থাকে। তাহলে এটা যদি 48 ভোল্ট হয়, এইটাও অবশ্যই 48 ভোল্ট। আচ্ছা এটা যদি 48 ভোল্ট হয়, রেজিস্ট্যান্স যদি 4 ওহম হয়, তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে কত? ছবি থেকে সমাধান। ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কারেন্ট, 48 কে 4 দিয়ে ভাগ করো 12, তাহলে হচ্ছে 12 অ্যাম্পিয়ার। কোত্থেকে পাইলাম এটা? 48 ভাগ 4, তাহলে 12 অ্যাম্পিয়ার। আর তাইলে এই 12র ভিতর দিয়ে কত কারেন্ট যাবে? এই যে এটার ভিতর দিয়ে 48/12, 4 অ্যাম্পিয়ার। লেখা ছোট হয়ে যাচ্ছে বাট বুঝবা, 4 অ্যাম্পিয়ার। তাহলে উপরেরটার ভিতর দিয়ে যাচ্ছে 12 অ্যাম্পিয়ার, নিচেরটার ভিতর দিয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আই কারেন্ট এসে দুই ভাগে ভাগ হয়েছে, 12 আর 4। তাহলে আই ইকুয়ালস আমি কি লিখতে পারি? আই ইকুয়ালস এই যে উপরের 12 অ্যাম্পিয়ার প্লাস নিচের এই 4 অ্যাম্পিয়ার ইকুয়ালস 16 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ আই, এটা যে 16 অ্যাম্পিয়ার, এইটা আমরা পেয়ে গেছি। পাইছি কিনা? ডান। জাস্ট দেখে দেখে 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। আচ্ছা 16 অ্যাম্পিয়ার এসে 12 আর 4 ভাগ হয়েছিল, এখানে আবার 3 ভাগে ভাগ হয়েছে, এখানে তো আবার একত্র হয়ে গেছে। তাহলে এটার ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা সেই অরিজিনাল 16 অ্যাম্পিয়ার। তাহলে এই 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট। তাহলে 8 ইনটু 16 ইকুয়ালস কত হয় দেখি আমরা? 128 ভোল্ট। 128 ভোল্ট। 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আচ্ছা 10 ওহম কোথায়? এইখানে। আচ্ছা 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কিভাবে পাবো বা কিভাবে পাইতে পারি? এইটা আমরা দুই ভাবে পাইতে পারি। একটা হচ্ছে যে এইখান থেকে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে, তারপর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বের করে,
তারপরে বিভব বিভাজক নীতি দিয়ে বের করতে পারি, অথবা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এই যে এখানে তো 16 অ্যাম্পিয়ার আসতেছে, 16 এসে 2 ভাগে ভাগ হয়েছিল, এখানে তো আবার 16 হয়ে গেছে, সেই 16 এখানে 3 ভাগ হয়েছে, তাহলে 16-র কত অংশ এগুলোর ভিতর দিয়ে যাচ্ছে এগুলো আমরা বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে আই ইন্টু আরপি, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এই অংশের আরপি বের করি চলো। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কি? আই আর পি না? আই আর পি তিনটারই, ওই যে প্রবাহ বিভাজক নীতি থেকে আমরা জানি যে এই তিনটা মিলে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় আরপি, তাহলে এর প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে আই আর পি। তো আই তো আমরা জানি, আই হচ্ছে 16, আরপি কত? 10, 15 আর 30। 10, 15, 30 যোগ করে হোল ইনভার্স, ইনভার্স করে যোগ করে হোল ইনভার্স, এটি তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরপি। তাহলে 16-র সাথে আমরা গুণ দিলাম 1/10 প্লাস 1/15 1/30 হোল ইনভার্স, তাহলে 80 হয়, 80। তাহলে আইআরপি হচ্ছে 80। তাহলে এর দুই প্রান্তে 80 ভোল্টেজ আছে, তাহলে এর 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 80 ভোল্ট। এখন বলছে এ ও বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এ কোথায়? এইখানে। বি কোথায়? এইখানে। তাহলে এ আর বি এর বিভব পার্থক্য কি? এই বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য যোগ করে, তাহলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য ভি এ বি ইকুয়ালস, প্রথমে এই বিভব পার্থক্য যেটা এটা প্রশ্নে বলে দিছিল 48, এর দুই প্রান্তে বিভব পার্থক্য আমরা গুণ করে দেখলাম 80, এর দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা এখানে বের করছিলাম 128, তাহলে যোগ করলে কত হয়? 48, 80, 128, 256, 256 ভোল্ট। তাহলে এ আর বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য 256 ভোল্ট। বুঝা গেছে না? তাহলে এই একটা অঙ্কের মধ্যেই আমরা তুল্য রোধের কনসেপ্ট খাটাইছি, প্রবাহ বিভাজক খাটাইছি, তারপরে হচ্ছে এই যে প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্য সেটা খাটাইছি, এগুলো করে আমরা এটা সলভ করছি। তাহলে 256 ভোল্ট। ঠিক আছে। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিতে চাইছিলাম, আজকে ওইটা দিয়ে দেই। ও রুসিবের সবগুলো অ্যান্সার কারেক্ট। এটাতে যার যতগুলো অ্যান্সার কারেক্ট হয়েছে সে তত পয়েন্ট নিবা। এ হইলে 1, বি হইলে আরো 1, সি হইলে আরো 1, ডি হইলে আরো 1, চারটাই কারেক্ট হইলে চারটাই নিবা। তাহলে 16, 128, 80, 256। ওকে, তাহলে চলো একটু হোমওয়ার্কটা দিয়ে ফেলি। আমার একটা খালি পেজ লাগবে, খালি পেজ আছে এখানে। আচ্ছা একটু দেখো তো, দাঁড়াও আমি একটু, হুম, ঠিক আছে। মনে করো তোমার কাছে হচ্ছে 20 ওহম রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্টরটা কত? 20 ওহম। এখানে 20 ওহম রেজিস্টর আছে তোমার কাছে, এটা হচ্ছে 20 ওহম। তুমি যদি এরকম 20 ওহম দুইটা প্যারালাল করো তাইলে কত হবে? 20 ওহম, 20 ওহম প্যারালাল করলে এটা হবে হচ্ছে 10 ওহম, তাই তো? আর তুমি যদি দুইটা 20 ওহম সিরিজ করো, 20 ওহম, 20 ওহম, তাহলে সেটা হবে 40 ওহম, 40 ওহম, তাই না? সিরিজ আর প্যারালাল। তো আমি যদি তিনটাকে সিরিজ, তিনটাকে প্যারালাল করি, তিনটাকে প্যারালাল করলে হচ্ছে 20/3, দুইটাকে প্যারালাল করছি তাই 20/2। এখন আমার কাছে অনেকগুলা 20 ওহম আছে, আমাকে বলল 20 ওহম দিয়ে 17 ওহম বানাও। তো আমি কিভাবে বানাইতে পারি? আমি হচ্ছে 20 ওহম নিলাম, নিয়ে প্যারালাল করা শুরু করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে কত হয়ে গেল? এখানে হচ্ছে সব এগুলো 20, সব এগুলো 20, তাহলে কত হয়ে গেল? 5।
আর দুইটা 20 ওহমকে আমি কি করে দিলাম, প্যারালাল করে দিলাম। তাহলে কত হয়ে গেল আমার, 20 আর 20 প্যারালাল করলাম, তাহলে কত হয়ে গেল, 10। তাহলে অলরেডি 15 পেয়ে গেছি, আমার লাগবে হচ্ছে আরো 2, তাহলেই তো 17 হয়। তো আমি 20 ওহম 10টাকে প্যারালাল করি, চলো 1 2 3 4 5 6 7 8 9, আর জায়গা নাই, জায়গা করে নিলাম 10। এই সবগুলো হচ্ছে 20, 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা কত হইলো, 2 ওহম হইলো। এখন এই তিনটাকে যদি আমি সিরিজ করি তাইলেই কি হয়ে যাবে, তাহলে 17 হয়ে যাবে না? ও, হুম, ঠিক আছে, এখন মুছে ফেলি একটু। কেন মুছলাম, কারণ এখন আমি এটাকে আসলেই একটার সাথে আরেকটা জুড়ে দিব। এই যে এটার পাশে এটা জুড়ে দিলাম, এখানে এটা জুড়ে দিলাম। তাহলে এগুলো সবই তো 20 ওহম। তাহলে এখানে কয়টা লাগছে, 4টা। এখানে কয়টা লাগছে, 2টা। এখানে কয়টা লাগছে, 10টা। তাহলে টোটাল হচ্ছে 4 আর 2 6, আর 10 16টা। তাহলে 16টা 20 ওহম ইউজ করে আমি 17 ওহম বানাইতে পারছি, পারছি তো। কিন্তু আমার কথা হইলো ন্যূনতম কয়টা 20 ওহম দিয়ে আমি 17 ওহম বানাইতে পারবো, ন্যূনতম, ন্যূনতম কয়টা দিয়ে বানাইতে পারবো, ন্যূনতমটা বের করার জেনারেল অ্যাপ্রোচ বের করবা তুমি, এটাই হোমওয়ার্ক। যে যে কোনোটা দিয়ে যে কোনোটা বানাইতে বললে, যেমন 7 ওহম দিয়ে 5 ওহম বানাও, তুমি এমন ভাবে সিস্টেম ডিজাইন করবা যাতে ন্যূনতম সংখ্যক 7 ওহম ইউজ করে তুমি 5 ওহম বানাইতে পারো, এটা চাচ্ছি। যেমন এটার ক্ষেত্রে কত হবে, আমি একটু কাগজে কলমে করে তারপরে তোমাদেরকে বলতেছি। কলম আছে? এর মধ্যে তোমরা কেউ করে ফেলতে পারলে বলো যে ন্যূনতম কয়টা লাগবে। যেমন, ও আচ্ছা, আনাস বলছো নিনজা টেকনিক আছে, পারি সেটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে চুপি চুপি বলে দাও কোথায় শিখছো বা কোথায় দেখছো। আর আনাস বলছো মনে নাই। আর ও, তোমাদের স্ট্যাটিকে একটা নিনজা টেকনিক শিখাইছিলাম, ক্যাপাসিটেন্সের বেলায়, সিমিলার অ্যাপ্রোচ, সিমিলার অ্যাপ্রোচ। ওইটা পারলে হয়ে যাবে। তাহলে আমি একটু হাতে কলমে করে দেখি। আমার আছে হচ্ছে 20, বানাইতে হবে 17। আর তীর্থ বলছো যে রিক্যাপ কোনটা, এইটা? আচ্ছা, এইটার রিক্যাপ বলতে কি, আমার আছে হচ্ছে 20, আমি যতগুলা 20কে প্যারালাল করব তত দিয়ে ভাগ, দুইটা দিয়ে করছি তাহলে 10, আবার দুইটা 20 দিয়ে যদি সিরিজ করি তাহলে তত গুণ, তাহলে 40। এখন 20 দিয়ে 17 বানাইতে চাইছি, তো আমি হচ্ছে 4টা 20কে যদি প্যারালাল করি তাহলে 4 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে 5। দুইটা 20কে প্যারালাল করি তাহলে কত হবে, 10। তাহলে 5 আর 10 15। আর এখানে 10টা 20কে প্যারালাল করছি তাহলে কত হয়ে গেছে, 2।
তাহলে হচ্ছে 5, 10 আর 2, তাহলে কত হয়ে গেল? 17। বাট আমি বলছি ন্যূনতম কয়টা দিয়ে বানানো যাবে। আচ্ছা, এটা যেটা আসছে সেটা একেবারে সুখকর কিছু আসে নাই, একটু ঝামেলাই আসছে। মানে 20 দিয়ে 17 বানাইতে গেলে অ্যাকচুয়ালি অনেকগুলা লেগে যায়। মানে সুন্দর ভ্যালু আসতেছে না, আমি তো আর চিন্তা করে দিই নাই, মানে মিলাই মিলাই দিয়ে ফেলছি। তাহলে সুন্দর ভ্যালু দিতে চাইলে কি করতে হবে? 17 না দিয়ে অন্য কিছু দেই। না, হোমওয়ার্কের জন্য ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, যদি এখানে 17 না দিয়ে আমি অন্য কিছু দেই, ধরো কথার কথা হচ্ছে যদি 13 দেই, তাহলে আমার হচ্ছে এখানে 3 বানানো লাগবে। হুম, 10 আর 7-এর রেশিওটা ভালো আসতেছে। তাহলে এটা তো দেখাইলাম যে 20 দিয়ে 17 বানাও একটা পসিবল ওয়ে। তাহলে হোমওয়ার্কটা নাও এইটা, এইটা নাও যে ন্যূনতম ন্যূনতম সংখ্যক, ওটা খাপে খাপে মিলে যায়, 10 ওহম রোধ দিয়ে রোধ দিয়ে 7 ওহম রোধ বানাও। এইটাই হচ্ছে হোমওয়ার্ক, এইটা হচ্ছে হোমওয়ার্ক। ন্যূনতম সংখ্যক 10 ওহম রোধ দিয়ে 7 ওহম রোধ বানাও। আনাস বলছো যে 16 আর 12 দেন, 16 আর 12 বেশি সহজ হয়ে যায়। 10 আর 7 ক্যাপাসিটেন্সে দিছিলাম, হইতে পারে, কারণ ওই যে নিচে থেকে হিসাব করলে এই দুটো হচ্ছে তাড়াতাড়ি মিলে যায়, কাছাকাছি মিলে যায়। আর 20 আর 17 দিলে হচ্ছে ওই যে অনেক ছোট ফ্র্যাকশন আসে, তো ছোট ফ্র্যাকশন মিলাতে গেলে অনেকগুলা লেগে যায়, মানে 20-এর সাথে অনেক পার্থক্য, এই জন্য। আরেকটা কাজ অবশ্য করতে পারতাম, আমি যদি এইখানে ডিফারেন্ট একটা ধরি, দাঁড়া একটু করেই দেখি। না, তাও সুন্দর মান আসে না। কাছাকাছি আসে, বাট এক্সাক্ট সুন্দর মান আসে না, এটা একদম সুন্দর মান আসে, মানে একদম খাপে খাপে মিলে, এই জন্য। সৌরভ, তোমার নাম নিলাম না কিসের জন্য? ও আচ্ছা, রসিদ জিজ্ঞেস করছে যে 17-এর জন্য কি 9টা লাগবে কিনা। 9টা বলতে এখানে অলরেডি 1, 2, 3, 4, 5, এখানে 4টা দিলে, দেখো ভালো মনে হয়। যেটা ভালো মনে করো।
পরের দিন এটার অ্যান্সার কে কি বাইর করছো সেটা হচ্ছে ছবি তুইলে আমাকে হচ্ছে ওই যে লাইভ চ্যাটে দিও। লাইভ চ্যাটে বলতে ওই যে আমাদের নতুন ওয়েব অ্যাপে আর কি, ওইখানে দিও। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্তই। ঠিক আছে, ওকে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, ওই পরের ক্লাসে এটার সলিউশনটা বলবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।